তো আজকে আমাদের টপিক হাইপারটেনশন, তো যেটাকে আমরা বলি হাই ব্লাড প্রেশার, সংক্ষেপে HTN, আর পুরো নাম হলো হাইপারটেনশন। হাইপারটেনশন। তো হাইপারটেনশন সম্পর্কে বিস্তারিত আমরা আজকে জানতে পারবো। আজকের 1 ঘন্টার ক্লাসে আপনি এমন কিছু জানতে পারবেন যে কথাগুলো আপনি ইতিপূর্বে শুনেন নাই, আর যা যা শুনেছেন শোনা কথা কতটা বিভ্রান্তিমূলক, কতটা ভ্রান্তমূলক, কতটা অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ, সেটাও আজকে সেটার পোস্টমর্টেম করে দেওয়া হবে। যে উচ্চ রক্তচাপ নিয়ে যে আমাদের যে মিসকনসেপশন, রং কনসেপশন, যে ভুলভাল তথ্য দেয়া আছে। আমি আসার আগে কিছু জার্নাল দেখলাম, কিছু আর্টিকেল দেখলাম, সবগুলা বইতে, মেডিকেল বই, জার্নাল সবগুলাতে এভারেজ পাইকারি দরে বলা আছে ব্লাড প্রেশার নর্মাল 120/80, সবগুলা বইতে। যত মেডিকেল বই আছে সবগুলাতে দেখলাম 120/80। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্টিকেলে গেলাম, তারাও লিখছে। এরপরে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, ওখানেও এটা। কিন্তু আসলে কি 120/80 না এটার একটা অস্থির রেঞ্জ আছে, সেটা আজকে আপনারা জানতে পারবেন। এরপরে আরও জানতে পারবেন হাইপারটেনশনের উপরে যত ড্রাগস আছে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, সকল ড্রাগসের বিপরীতে ওষুধ ছাড়া আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন। তো আমরা দুই ধরনের কথা বলবো। প্রথমত বলবো যে কনভেনশনাল ওয়েতে কোন ধরনের ম্যানেজমেন্ট হবে, আর ফাংশনাল ওয়েতে ওষুধ ছাড়া রুট কজ আইডেন্টিফাই করি কীভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া, দুইটাই বলা হবে। এজন্য বলা হবে যেহেতু এখানে আপনাদের বিজনেসের দিকটাও দেখতে হবে। বিজনেসের দিকটা দেখার সাথে সাথে যেমন ধরেন আমি এই বিষয়টা হঠাৎ করে নিয়ে এসেছি 3 দিন আগে। কেন এনেছি? এই টপিকটা আমি চুজ করার কারণ হচ্ছে দুইটা। প্রথমত, গত 1 সপ্তাহ আমার কাছে একটা রুগী এসছে। উনি প্রবাসে থাকেন, দেশে আসে উনি তার রুটিন মাফিক পরীক্ষাগুলো করাইতে দিলেন একজন কার্ডিওলজিস্টকে। কার্ডিওলজিস্ট দেখলেন ওর ব্লাড প্রেশার 140/80। এটা দেখে উনি তাকে অ্যামলোডিফিন ধরাই দিছে। পাশে লেখা আছে চলবে, কতকাল চলবে সেটা লেখা নাই, চলবে প্রেশারের ওষুধটা। ছেলের বয়স মাত্র 25, আর তো 10 বছরের ছোট। এত ছোট্ট বয়সী মানুষটাকে, ইয়াং তরুণ, তারে ধরাই দিল প্রেশারের ওষুধ। এখন সে আমার কাছে 3 দিন পরে আসছে। আসার পরে আমি তাকে এটা ক্যান্সেল করে দিলাম। আমি বলছি আপনার টেনশনের কারণে, ডিপ্রেশনের কারণে, অথবা ব্লাডে কোলেস্টেরল কারণে এটা হইতে পারে। এটার জন্য আপনি লং টাইম আপনি ওষুধ নেবেন, আপনার লাইফটা হবে শুরু। তো এভাবে কতকাল খাবেন? তো তার ফাস্টিং লিপিড প্রোফাইল দেখলাম, সেখানে দেখলাম প্রচুর কোলেস্টেরল। তো তাকে আমি কোলেস্টেরলের ওষুধের জন্য স্টেটিন জাতীয় কোনো ওষুধ দিই নাই। স্টেটিনের ব্যবসা যারা করে, যে কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, ওনারা স্টেটিনের ব্যবসা করে। অ্যাটোবাস্টেটিন, রসুবাস্টেটিন দিতে থাকে। অ্যাটোবা-10, রসুবা-10, রসু-10 চলব। এখন লং টাইম যারা স্টেটিন খায়, ওদের কত যে ক্ষতি হয় সেটা যদি তারা বুঝতো আর ডাক্তাররা দেখতো, তাহলে এটা লিখতো না। হয়তো আপনি শর্ট টাইমের জন্য দিতে পারেন, যে একটা মানুষের দেখা গেছে TG, SD, ট্রাইগ্লিসারাইড অনেক বেশি, তখন আপনি স্টেটিন দিয়ে সাময়িক তাকে পরিত্রাণ দিতে পারেন। কিন্তু এটা না করে যদি আমি লং টাইম স্টেটিন ধরাই দিই, তাহলে এটার সাইড এফেক্ট, সুদূর প্রসারী ক্ষতি বেশি। তো আমি তাকে কোনো স্টেটিন দিই না। আমি বলছি তাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা গ্রহণ করেন। ওমেগা 3, 2-মেগা OMG-3 যেটা আছে বাজারে, খুব ভালো, ডাগ ইন্টারন্যাশনাল আর স্কোয়ারের, এটা দিলাম। বলছি এটা আপনি মাসখানেক নেন, এরপরে বিদেশে চলে যাবেন, সমস্যা নাই। এরপরে লাইফস্টাইল চেঞ্জ করবেন, কোলেস্টেরল, কার্বোহাইড্রেট যুক্ত খাবার বাদ দেন। তো সে কী করছে দেখেন, 3 দিন পরে আসি, সে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ফেরত দিয়ে দিছে ফার্মেসিতে আসে। আমি বলছি এটা কেন আপনি দিতেছেন, এটা ভালো লাগে না? কয় না, আমি ন্যাশনাল আর্ট ফাউন্ডেশনে গেলাম, যাওয়ার পরে এই ওষুধ বাদ দিয়ে দিছে।
কয় এটা খাওয়া যাবে না, এটা কোলেস্টেরলের ওষুধ। আমি বললাম দেখেন ভাই, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বসে রয়েছে আপনার হার্ট অ্যাটাকের অপেক্ষায়, ওরা চায় আপনি এগুলো বাদ দিই, আপনার প্রেশার তো এখন 140, 60 হবে, 70 হবে, কোলেস্টেরল তো এখন বেশি আছে, আরও বেশি হবে, এরপর আপনার বুকে ব্যথা হবে, বমি হবে, অর্থাৎ আপনি সিবিডি কার্ডিও ভাস্কুলার ডিজিজ, সিবিডি কার্ডিয়াক ভাস্কুলার ডিজিজে আক্রান্ত হবেন, হার্ট ফেলিউর, হার্ট অ্যাটাক হবেন, তারপরে ন্যাশনাল হার্ট আপনাকে আজীবনের জন্য গ্রহণ করবে। আজীবনের জন্য গ্রহণ করার জন্য তারা আপনাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মতো শক্তিশালী ওষুধ বন্ধ করে দিছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কত গুরুত্বপূর্ণ দেখেন, এটা একদিকে তার কোলেস্টেরল কমাবে, ডিসলিপিডেমিয়াকে রিভার্স করবে, আরেকদিকে তার কার্ডিয়াক ফাংশন স্ট্রং করবে, অর্থাৎ হার্ট যেটা এটা স্ট্রং করবে, তার সেক্সুয়াল ড্রাইভ ইনক্রিজ করবে, তার ব্রেন ফাংশন ভালো করবে, তার ইমিউন সিস্টেম বুস্ট আপ করবে। এখন তারা এটা দিবে না, চিন্তা করতেছে এটা যদি আমি সাজেস্ট করি সে তো আর হার্ট অ্যাটাক হয় আমার এখানে আসবে না, এই জন্য এটা বন্ধ করে দিছে। সেও ওদের অন্ধ কথা শুনি গ্রহণ করে নিছে স্ট্যাটিন আর অ্যামলোডিফিন গ্রহণ করে নিছে। তার কি করে, তার কে বুঝাইবো, সে আজীবন ধরে এগুলো খাবে, সে তার বয়স 25 তো, আরও যদি 60 বছর থাকে বাকি জিন্দিগিতে স্ট্যাটিন আর অ্যামলোডিফিন চলবে। তো এভাবে চলতে চলতে এক পর্যায়ে তার দেখবেন যে কিছুদিন পরে ডায়াবেটিস দেখা দিবে, এরপরে কিছুদিন পরে ফ্যাটি লিভার দেখা দিবে, এরপরে হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক হবে, লেগ অ্যাটাক হবে, মানে সব লন্ডভন্ড হয়ে যাবে। তো সে নিজেই তার রোগকে ওয়েলকাম জানাতেছে ওদের কথা শুনে, ওনারা নাকি তার খুবই যাক, সেটা তাদের কথা বললাম না। তা আচ্ছা, আমরা দেখি আরেকটা কারণে আমি এটা দিলাম, দুই কারণ এটা চয়েস করলাম এই জন্য, আমাদের দেশে এটাকে নিয়ে কত যে কনসেপশন চলে। ফার্মেসিতে গেলেই ফার্মাসিস্ট, কম্পাউন্ডার যারা, ওনারাও প্রেশারের একটা ওষুধ ধরাই দেন। এগুলা দেখি আমি খুবই ভারাক্রান্ত। ব্লাড প্রেশারের ওষুধ দেওয়ার আগে অন্তত থাকে 1 মাস ফলো আপে রাখতে হয়, 1 মাস ফলো আপে রাখি, ডায়েট মেনটেন করি, লাইফস্টাইল চেঞ্জ করি, 1 মাস গভীর পর্যবেক্ষণ করার পরেও যদি ব্লাড প্রেশার লেভেল ব্যালেন্স না হয় তখন আপনি এই ওষুধ দিতে পারেন, কনভেনশনাল মেডিসিনে আর কি। আর ফাংশনাল মেডিসিনে নো ডাক্স, ওষুধ লাগবে না, ওষুধ ছাড়াই আপনার এটা ভালো হয়ে যাবে। তো সেই কথাগুলো বলা হবে। তো আমরা প্রথমে দেখি, তো এটার নাম কি, হাইপার টেনশন। তো হাইপার টেনশন থেকে আমি বুঝতে পারছি এখানে টেনশন আর হাইপার দুইটা শব্দ। তো হাইপার মানে কি, বেশি, বাড়তি, অধিক, বৃদ্ধি। তো আমরা অনেকগুলো রোগের ক্ষেত্রে হাইপার দেখি, যেমন আমাদের এখানে যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, এই থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যখন হয়, বাড়তি কাটতি, ইনক্রিজ ডিক্রিজ, তখনও হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড। তো হাইপার থাইরয়েড বুঝলাম। এরপরে আমাদের ব্লাড সুগার যাদের বেশি হয়, মানে ডায়াবেটিস যাদের আছে, এদের ভিতরে যে গ্লুকোজ লেভেল বাড়ে, তো তখন এটাকে আমরা বলি হাইপার গ্লাসেমিয়া। এরপরে যাদের কোলেস্টেরল বেশি থাকে লিভারে, ব্লাডে, তাদের কোলেস্টেরল যখন বাড়ে তখন আমরা তাদেরকে বলি কি, হাইপার লিপিডিমিয়া, মানে কোলেস্টেরল বাড়তি। তাহলে কি দেখলাম, হাইপার লিপিডিমিয়া, হাইপার গ্লাইসেমিয়া। আর কিছুদিন আগে যে আমরা প্রোস্টেটের উপরে ক্লাস করছিলাম, সেখানে কি হাইপার প্লাসিয়া, মানে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি। তার মানে আমরা বুঝে নিলাম যেখানে হাইপার আছে বুঝতে হবে আমার নর্মাল রেঞ্জ থেকে এখানে বাড়তেছে। তো এখানে বাড়তেছে কি, ব্লাড প্রেশারটা বাড়তেছে। আর হাইপার টেনশন, এখন এই টেনশন থেকে মূলত হাইপার টেনশন, অর্থাৎ বুঝাই গেল যে মানুষেরা টেনশনে আছে, দুশ্চিন্তা, অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা, বাড়তি চিন্তা, প্রেশার, এগুলোতে যারা থাকবে তাদের অটোমেটিক্যালি ব্লাড প্রেশার বাড়তেই পারে। তো বুঝে নিলাম। এখন আমরা আগে দেখি উচ্চ রক্তচাপটা কি। তো উচ্চ রক্তচাপের বিষয়ে বলা আছে, ইট ইজ এ কমন কন্ডিশন দ্যাট ইফেক্টস দ্য বডি আর্টারিস। অর্থাৎ উচ্চ রক্তচাপ আপনার এই যে হার্টের মধ্যে যে আর্টারি আছে এগুলাকে ক্ষতিগ্রস্ত করে, যার কারণে সিবিডি, কার্ডিও ভাস্কুলার ডিজিজ, হৃদরোগ হয়। তো এটা জিনিসটা কি, জিনিসটা হচ্ছে দ্য হার্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ডার টু পাম্প ব্লাড, অর্থাৎ হার্টে কাজ করে। এই যে আপনার আমার যে এখানে হার্ট আছে, হৃৎপিণ্ডটা আছে,
এটা আপনি ঘুমান আমি ঘুমাম কি এটা ঘুমায় না, এটা 24/7 24/365 আজীবন, অর্থাৎ হায়াত যতক্ষণ আছে ততক্ষণ সে পাম্পিং করতেছে। এটা কি না করতেছে, এটা এই জন্য করতেছে যে আপনার পুরা বডিতে যে প্রায় 3 লিটারের মতো যে ব্লাড আছে, এই ব্লাড সার্কুলেশন সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখতেছে। অর্থাৎ সে যদি এভাবে পাম্পিং না করে আপনি আমি মৃত্যুর কাছাকাছি চলে যাব। অর্থাৎ যারা হার্ট অ্যাটাক করে, এই হার্ট অ্যাটাকে কী ঘটে, অর্থাৎ আপনার হার্ট এই যে আপ ডাউন করে, তো যাদের ক্লোজ হয়ে যায় আর খুলে না, সেটাই হার্ট অ্যাটাক, ইট কল ইজ হার্ট অ্যাটাক। হ্যাঁ, আবার যখন ক্লোজ হয় না তখনও অ্যাটাক, এই হার্ট অ্যাটাকটা। তো এখন এটা একটা কাজ। এরপরে হার্টের যে কী কাজ, যেমন আমরা আজকে ব্লাড প্রেশারের উপরে কথা বলি, আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা, 4টা ভুল ধারণা লেখেন, রং কনসেপশন। তো ভুল ধারণাগুলো আমরা আগে লিখি। রং কনসেপশন অর্থাৎ আমরা এই 4টাকে বিশ্বাস করে নিছি, কিন্তু আসলে এই 4টা জিনিস আমাদের ইয়াতে ঘটে না। তো প্রথমত হচ্ছে নেক পেইন, এরপরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড মানে সল্ট, এরপর লং লাইফ, এরপরে স্টিয়ান বাই কিডনি। তাহলে এই 4টা কনসেপশন আমাদের দেশের মানুষদের মধ্যে ভুল ধারণা আছে। প্রথম কনসেপশন হচ্ছে ঘাড়ে ব্যথা। যেমন অনেক রুগী দেখি আমি, ঘাড়ে ব্যথা করলে চলে আসে, কয় ভাই আমার প্রেশারটা দেখেন, আর প্রেশারে কী হয়েছে দেখেন। আমি কেন প্রেশার দেখতেছেন কেন, আমার ঘাড়ে ব্যথা করে। তো তাদের ধারণা ঘাড়ে ব্যথা করলে প্রেশার বাড়ে, এটা বেশিরভাগ মানুষের ধারণা, কিন্তু এটা কোনো সায়েন্স না, এটা হচ্ছে ভুল ধারণা। ঘাড়ে ব্যথার সাথে প্রেশারের কোনো সম্পর্ক নাই। ঘাড়ে ব্যথাটা হয় 2 কারণে। এক, যদি শোয়ার বেশ কম হয়, উল্টাপাল্টা যদি শোয়, অথবা ঠিকভাবে শুইছে ঘুমের মধ্যে কিছু হয়ে গেছে। 2, যদি অস্টিওআর্থ্রাইটিস একটা রোগ আছে, অস্টিওআর্থ্রাইটিস রোগের কারণেও এই ঘাড়ে ব্যথাটা হয়। তো এখন ওই লোকটা, যে লোকটা ন্যাশনাল হার্টে গেছে, সে আসে আমার বলতেছে আমার ঘাড়ে ব্যথা। তো ঘাড়ে ব্যথা, ভাই আমার প্রেশারটা অনেক বেশি থাকে, সে একবার কার্ডিয়াক হাসপাতালে যায়, একবার ন্যাশনাল হার্ট হাসপাতালে যায়। তো এই যে দৌড়াদৌড়ি করে আর চিন্তা করে আমার প্রেশার হয়ে গেছে, তো তার প্রেশার তো বাড়তেই থাকবে, সে টেনশানে আছে না, সে দেশে আসি টেনশানে আছে কি আমার প্রেশার একবার 132, একবার 140, এই যে একটা তার বাড়তি চিন্তা, দুশ্চিন্তা হয়ে গেছে। আসলে এই কারণে তার প্রেশার বাড়তি, রোগ না কিন্তু। তো সে যখন গাড়ি ব্যথা বলছে, আমি তাকে দিছি ব্যাকলোফেন 5 দিনের জন্য। হেতে ব্যাকলোফেনও ফেরত দিছে, আরে এটা কিনলে দিছে না, আর তো কোনো ফিরে ব্যথা নাই। তো এখন হেতের মেডিকেল সায়েন্সকে বুঝাইবে? আমি বললাম মেডিকেল সায়েন্স প্রশান্ত মহাসাগরের মতো, আপনি সাধারণ মানুষের কী বুঝবেন? ব্যাকলোফেন হচ্ছে আপনার যে গাড়ে ব্যথা বলছেন ব্লাড প্রেশারের কারণে না, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। তো অস্টিওআর্থ্রাইটিসকে আমরা ম্যানেজ করার জন্য ব্যাকলোফেন, তারপরে NSAID গ্রুপের কিছু ওষুধ দিয়ে থাকি, অর্থাৎ যেগুলো আমাদের ডাইরেক্ট স্কেলেটাল সিস্টেমকে কাজ করে, স্কেলেটাল সিস্টেমের সেন্ট্রাল স্কেলেটাল সিস্টেম যেটার বিপক্ষে কাজ করে। তো সে ব্যাকলোফেনও ফেরত দিল, বুঝে নাই। তো যাক, হে মরফ। তাহলে গাড়ে ব্যথার সাথে উচ্চ রক্তচাপের সম্পর্ক নাই। এখন আপনারা হয়তো অনেকে বলবো, তো আমার ব্লাড প্রেশার হয়তো মিলে গেছে আর কি, গাড়ে ব্যথাও করে প্রেশারও আছে, তো মিলে গেছে মানে এটা সায়েন্স না, মিলতেই পারে। আর না আন্দাজি মারি দিলেন বক মরা গেছে। তো এখন ফকিরের কেরামতিতে যদি জড়ে বক মরে আর মাঝখানে ফকিরের কেরামতি, তো এটা হইতেই পারে। হয়তো ব্লাড প্রেশার আঁকতে গেছিলো, মাঝখান দিয়ে গাড়ে ব্যথা করেন, তো এটা মিলাই দিল গাড়ে ব্যথার কারণে ব্লাড প্রেশার না, নো। দ্বিতীয় ভুল হচ্ছে আমাদের ডাক্তাররাও বলে যে লবণ কম খাইয়েন, লবণ বেশি খাইলে প্রেশার বাড়ি যাবে। এটা কোনো সায়েন্স না, এটা কোনো সায়েন্সে নাই। তবে হ্যাঁ, লবণ যদি আপনি অপরিমিত খান, বেশি খান, বডির জন্য এটা ক্ষতিকর। কেন? কারণ এটা হলো সোডিয়াম ক্লোরাইড, NaCl। যারা সায়েন্সে তারা বুঝবেন, NaCl সোডিয়াম ক্লোরাইড এমনিতে এটা ক্ষতিকর। তো সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইট প্রিপারেশন যেটা আছে, ORS, ওরসেলাইন, তারপরে বাজারে যে ওষুধগুলো আছে সোডি ক্লর, সোডি কার্ব, এগুলাতে আছে। তারপরে আরও অনেক খাবারে সোডিয়াম ক্লোরাইড থাকে। তো আমাদের টার্গেট হচ্ছে আমাদের বডির জন্য লবণ তো লাগবে,
তো সেটা হইতে হবে প্রপার এবং পিওর পরিমিত। তো এই জন্য আমরা সামুদ্রিক মাছে যে সোডিয়াম ক্লোরাইড আছে আমরা এটা নিতে পারি, কোনো সমস্যা নেই। সামুদ্রিক মাছের সোডিয়াম ক্লোরাইড, বাজার যে লবণগুলো আছে বাজারের তো কোনোটাই ঠিক নেই। তো লবণের জন্য আপনি একটা আইডিয়াল লবণ লিখে নিতে পারেন, হিমালয়ান পিঙ্ক সল্ট, এই লবণটা নিতে পারেন, হিমালয়ান পিঙ্ক সল্ট। এটা আপনি বড় মসজিদের ওখানে পাবেন, লাস ফার্মাতে পাবেন, অনলাইনে পাবেন। এটা দিয়ে রান্না বান্না করবেন, এটা দিয়ে আপনি আপনার খাবারের যে দৈনন্দিন লবণের চাহিদা, আয়োডিনের চাহিদা, এটা পূরণ করে নেবেন। কিন্তু বাজারে আমরা সাদা লবণের নামে যেগুলো খাই এগুলো তো ক্ষতি থাকতে পারে, বাজারে তো কিছুই ঠিক নেই। তো তাহলে লবণের সাথে ব্লাড প্রেশারের সম্পর্ক নাই, সোজা কথা। আপনি 1 কেজি লবণ খান, যাই দেখবেন যে আপনার প্রেশার যেটা আছে হয়তো অন্য অর্গানের ক্ষতি হবে, কিডনির ক্ষতি হতে পারে, লিভারের ক্ষতি হতে পারে, বা বডির মেকানিজম অন্যদিকে ঘটতে পারে। হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু আপনি লবণ খাইলে যে প্রেশার বাড়বে এটা কোনো সায়েন্স না, এটা ভুল ধারণা, মিসকনসেপশন। 3 নাম্বার হচ্ছে লং লাইফ ড্রাগস। মানে আমরা অনেকে মনে করি প্রেশার যদি কারো একবার হয়ে যায় তাকে আজীবন ওষুধ খাইতে হবে, এটাও ভুল ধারণা। না, আপনি আজীবন ওষুধ খাওয়ার দরকার নাই। আপনি কোন কারণে আপনার ব্লাড প্রেশার হয়ে গেছে সেটা আপনি চিন্তা করেন। তো আমরা আজকে অনেকগুলো কারণে প্রায় 14টা কারণে আপনার ব্লাড প্রেশার হবে। এই 14টা কারণ যদি আমরা দাফন করে দিতে পারি তাহলে ওষুধ অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে। তাহলে লং টাইম ওষুধ খাওয়ার দরকার নাই। এরপরে হচ্ছে আমরা অনেকে মনে করি আমাদের যে প্রেশার হয়, হাইপার টেনশন, হাইপোটেনশন, উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ বলে আর কি, যদিও লো প্রেশার বলতে কোনো কথা মেডিকেল সায়েন্সে নাই। মেডিকেল সায়েন্সের পরিভাষা হচ্ছে হাইপার টেনশন, HTN, উচ্চ রক্তচাপ। লো প্রেশার নামে কোনো সংজ্ঞা নাই। তো আমরা বোঝার জন্য হয় বলি আর কি যে প্রেশারটা কম মানে লো, কিন্তু না, এটা হলো হাইপোটেনশন, মানে কমে গেছে। কেন কমে গেছে কারণ আছে, কারণ আমরা বলবো এরপরে। তাহলে এখানে কনসেপশন হচ্ছে প্রেশারটা কন্ট্রোল করে কিডনি। আমাদের মধ্যে যে ধারণা হার্ট, এটা ভুল। হার্ট প্রেশার কন্ট্রোল করবে না, প্রেশার কন্ট্রোল করবে কিডনি। এই জন্য যারা কিডনি রোগী দেখবেন যে এদের ব্লাড প্রেশার লেভেল বাড়তেই থাকে। কত ওষুধ দেয়, 3টা ওষুধ পর্যন্ত দিলে এরপরে প্রেশারে কমে না। এক পর্যায়ে সে তো মারা যাবে, সময় তো আর বেশি নাই। কিডনি ড্যামেজ মানে শরীরের গুরুত্বপূর্ণ অর্গানের ড্যামেজ হয়ে গেছে, না বড় 6 মাস বাঁচতে পারে। কিন্তু 3-4টা ওষুধ দিয়েও কিডনি রোগীদের প্রেশার কন্ট্রোল করাইতে পারে না, কারণ এটা কন্ট্রোল করবে সুস্থ কিডনি। এখন তার কিডনি তো মৃত, তো কেমনে কন্ট্রোল হবে? ওষুধের কি ক্ষমতা আসেনি জোর করে এদের প্রেশার 200-100 আনা? সম্ভব না। তো তার মানে আমাদের এটা ভুল ধারণা, হার্টে আপনার প্রেশার কন্ট্রোল করবে না, করবে কিডনি। এই হচ্ছে রং কনসেপশন। এবার আসি আমি আমাদের হাই ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ কত। তো নর্মাল রেঞ্জের ব্যাপারে 2 প্রতিষ্ঠানের 2 বক্তব্য। একটা প্রতিষ্ঠান হচ্ছে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন। তো ওদের বক্তব্য হচ্ছে নর্মাল, তাহলে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির বক্তব্য হইল নর্মাল ব্লাড প্রেশার, নর্মাল বিপি হচ্ছে 120/80। এটা আমার কথা নয়, এটা আমি একমত না এটার সাথে। এরপরে তারা এসটিএনকে আইডেন্টিফাই করে 120 থেকে 129 এদিকে 80। এরপরে এসটিএন স্টেজ 1 তারা 130/139 আর 80/89। এরপরে স্টেজ 2-তে তারা 140/90। এরপরে ইমার্জেন্সি ডেঞ্জারাস অথবা রিস্ক থাকবে এসটিএন। তো এই রেঞ্জটা হচ্ছে আমার না, এটা হচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আর আমেরিকান
কলেজ অফ কার্ডিওলজি। তো আমেরিকান গাইডলাইন হলো এটা, ওরা বলতেছে নর্মাল ব্লাড প্রেশার 120/80 আর উচ্চ রক্তচাপ তারা ধারণা করে 120 থেকে 129/80, আর স্টেজ 1 130 39 80 89 এটা। আর যখন 180/120 হয়ে যায় এটা হচ্ছে রিস্কেবল, ডেঞ্জারাস। এটা হইলে তাকে হসপিটালাইজড হইতে হবে, কারণ এটাকে কমানোর জন্য। এবার আসেন, এটাকে আমি একমত ন। আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি আর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের যে এই ব্লাড প্রেশার লেভেল, এটার সাথে আমার কোনো একমত নাই। একমত হচ্ছে এখানে আরেকটা দেখলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রেশিওটা দেখা গেছে এটা ঠিক আছে। এটা হলে আবার হুতে আসেন, হু মানে কি, হু মানে কে, এটা না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওদের ভাষায় এসটিএনের সংজ্ঞা হচ্ছে যদি সিস্টোলিক 140 আর ডায়াস্টোলিক 90, অর্থাৎ সিস্টোলিক যদি 140 বা তার বেশি আর ডায়াস্টোলিক যদি 90 বা তার বেশি থাকে, ইট কল্ড ইজ হাইপারটেনশন। এটা ঠিক আছে, ওদেরটা পারফেক্ট। আর ওনাদের এটা পারফেক্ট না। তবে আমি যেটা এটার সাথে সমন্বয় করি সেটা হচ্ছে এরকমও যদি কাদের হয়, যেমন এটা পর্যন্ত দেখেন স্টেজ 2 আর ঠিক আছে, এটা এগুলাটা এটা মনে করেন নর্মাল ধরে নেবেন, অথবা এটা তো নর্মাল ঠিকই আছে। এখান থেকে এটাকে আপনি ধরতে পারেন যে প্রি এসটিএন, মানে কি পূর্বে, মানে এটা হচ্ছে প্রি ডায়াবেটিস বলা হয় না, ডায়াবেটিসের আগের অবস্থা, মানে সে ডায়াবেটিসের রোগী হবে, এখনো হয় নাই। ঠিক এটা হচ্ছে উচ্চ রক্তচাপের প্রিভিয়াস কন্ডিশন, মানে এটা হবে, হওয়ার পথে। তাহলে আমরা এই রেঞ্জটাকে 120 থেকে 39 এই দুইটা রেঞ্জটাকে আমরা ধরে নিতে পারবো। এটা হচ্ছে এই উচ্চ রক্তচাপের প্রাথমিক স্টেজ। আর 140 বা তার বেশি আর এটা 90 বা তার বেশি হলে আমরা ধরে নিব যে উচ্চ রক্তচাপ হয়ে গেছে। তো এখনও কি ওষুধ ধরে দিব? না, নো ড্রাগস, ওষুধ পরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যদি কারো 140 বা তার উপরে আর এইদিকে যদি 90 থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি হাইপারটেনশন শুরু। তাও আবার একবার মাপি না, এটা মিনিমাম ওই রুগীরে আপনি অন্তত 1 সপ্তাহ ফলো আপে রাখবেন। তাকে বলবেন যে তুমি 1 সপ্তাহ পর্যন্ত এটা লেখাও, তাও আবার কোন টাইমে। এখন হাতে যদি বললো জগটা করে যায় মাপে বাড়তি থাকবো, চা কফি খাই আসি যদি মাপে বাড়তি থাকবে, সে যদি ক্রিকেট খেলে আসি মাপে বাড়তি থাকবে। হ্যাঁ, কারণ চার ভিতরে ক্যাফেইন, তো ক্যাফেইন বডিতে গেলে না, শুধু চাতেও আছে। এরপরে হাতে যদি বেনসল সিগারেট খাইয়ে তাইলে হয় দেখবো, কারণ সিগারেট তামাক টোবাকো। এরপরে যদি আমেরিকান লোক হয় মদ খাইয়ে আইলেও বাড়তি থাকবে। অর্থাৎ সকল কন্ডিশন থেকে মুক্ত, স্বাভাবিক, সুস্থির ভাবে যদি থাকে, টেনশনটা হয়। হ্যাঁ, এটা ওই জন্য হইতেছে। না হইলে হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর ছিলেন, কই কোনোদিন তো উচ্চ রক্তচাপ হয় নাই। তা আমি এমনও দেখছি, গত মাসে একটা লোকের দেখলাম 140 বয়স, বৃদ্ধ, একদম লেভেল নর্মাল ব্লাড প্রেশার 110/70। তার মানে কি বোঝা গেল? এটা মানুষের সৃষ্টি করা। 140 বছর বয়সেও আসি তার ব্লাড প্রেশার নর্মাল। পক্ষান্তরে আরেকজনের দেখলাম বয়স 20, তার প্রেশার দেখলাম 140/90 হয়ে গেছে। তো কেন হয়েছে? তার ব্যাড ক্যারেক্টারের কারণে, অনিয়মের কারণে। ওই মানুষটা যার 140 বছরের বয়সে এগুলো নেয়, তাকে আমি প্রশ্ন করছি আপনার 140 বছরে ব্লাড প্রেশার নাই, ব্লাড সুগার নাই, মানে নিয়ন্ত্রিত, এটার কারণ কি? সে এখনও চোখে দেখে, চশমা ছাড়া। তো এটার ব্যাখ্যা হইল উনি কর্মজীবী ছিলেন, অলস ছিলেন না। অলসতা এবং বিলাসিতা এই দুইটাই রোগের কারণ। তো সে অ্যাক্টিভ ছিল, যার কারণে তার এই সমস্যাগুলো আসে নাই। তাহলে এখন নর্মাল ব্লাড প্রেশার লেভেলের যে এটাকে আমি নো করে দিই, এটা বাদ, এটা এভাবে হবে না। কারণ আমাদের বডি এমন কোনো স্থির বস্তু নয় যে এটা একদম স্থির থাকবে। এটা আপনি এখন ব্লাড প্রেশার দেখেন, এখন দেখবেন হয়তো 120/80,
1 ঘন্টা পরে দেখেন তখন 125/75, এরপরে দেখেন 130/90, মানে এটা স্থির থাকবে না, হ্যাঁ চলমান। কারণ আপনার হার্ট তো বসে নয়, ঘড়ির কাঁটা যেমন প্রতি সেকেন্ডে সেকেন্ডে রানিং করে, মুভমেন্ট হর, ঠিক আমাদের হার্ট প্লাস ব্লাড সার্কুলেশন প্রতি মুহূর্তে এটা চলতেছে, সার্কাসের মতো ঘুরতেছে, ঘড়ির কাঁটার মতো। তো এই জন্য এটার কোনো স্টেবল কোনো রেঞ্জ নাই। তাহলে আমি যেটা লিখে দিই এটা ইয়া করেন, নর্মাল ব্লাড প্রেশার, নর্মাল বিপি। নর্মাল বিপি হচ্ছে যদি কারো সিস্টোলিক যদি 110/110 থেকে 139, আর ডায়াস্টোলিক যদি 60 থেকে 90, তো এরকম রেঞ্জ থাকে mmHg। যদি এরকম রেঞ্জ থাকে তাহলে আমি ঘোষণা দিব নর্মাল ব্লাড প্রেশার। তাহলে আমেরিকান কার্ডিওলজি, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সব ডাক্তারদের যে একটা তথ্য 120/80, এটা সত্য নয়। সত্যটা হচ্ছে 110 থেকে 139 আর 60 থেকে 89। তো এটা মনে করেন শনিবারে আপনার আছে 120/80, রবিবারে হয়ে গেছে 110/70, এরপরে 115/65, এরপরে 118/68, এরকম। এটা আবার কারো কারো দেখা গেছে 90/60 হইতে পারে, 100/70 হইতে পারে, সবগুলা নর্মাল ব্লাড প্রেশার। এখন আপনারা যেটা লো ব্লাড প্রেশার বলেন সেটা কি? লো ব্লাড প্রেশার বলতে কিচ্ছু নাই, তবে বুঝার জন্য এটাকে আমি বলি হাইপোটেনশন। হাইপোটেনশন হচ্ছে কাদের মিনিমাম 90/60, অর্থাৎ যদি কারো ব্লাড প্রেশার লেভেল সিস্টোলিক 90 আর ডায়াস্টোলিক 16 এর মধ্যে থাকে, তাহলে এটাকে লো বলে, মানে এটা হাইপোটেনশন, মানে প্রেশার কমে গেছে। আরও কম হইতে পারে। যেমন প্রেশার কেন কমে? 1, যদি কারো সমানে বমি হয়, বমি হওয়ার কারণে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে, তখন প্রেশার কমে যাবে। 2, যদি কারো সমানে ডায়রিয়া হয়, ইলেকট্রোলাইট লস হয়েছে, প্রেশার কমে যাবে। 3, যদি কারো সিভিয়ার ব্লিডিং হয়, যে মনে করেন কোটা আন্দোলনকারীদের হাতে রক্তাক্ত হয়ে গেছে, 1 কেজি ব্লাড বাইরে গেছে, তখন দেখুন ব্লাড প্রেশার লেভেল কী হয়ে যাবো? কমে যাবো, এরকম। তো এরকম যদি সিভিয়ার কন্ডিশন হয়, যেমন কোনো মা দেখি যে নর্মাল ডেলিভারির পরে সমানে ব্লিডিং হয়েছে, প্রচুর ব্লিডিং হয়েছে, তখন ব্লাড প্রেশার লেভেল একদম কমতে কমতে উনি শকে চলে যাবেন। শকে মানে হ্যাঁ, এটা হচ্ছে তার কম, এটা হলো হাইপোটেনশন। 70/50 যেটা দেখেন এটা হাইপোটেনশন, এটা রিস্ক, কিন্তু এটা রিস্ক। তাকে বলবেন যে ডেলি 2টা করে অর্গানিক ডিম খাইতে, তাজা শাকসবজি, সাইট্রাস ফ্রুটস, টক জাতীয় ফল। হ্যাঁ, 150, এটা দেখলে হয়তো ছোটো এয়ার মেশিন, ডিজিটাল মেশিনে দেখেন, আর ডিজিটাল মেশিনের এই রিডিংটা অ্যাকুরেট না, একবার একটা আসে, এটা সঠিক না। সঠিক হচ্ছে যেটা অ্যানালগ। আবার প্রেশারের তো আমি বলবো সব ক্লিয়ার হয়ে যাবো। মানে কিভাবে প্রেশার দেখবেন সে নিয়মটা যদি মানে, এরকম ভুলভাল আইতো না সেটা। হ্যাঁ, এখন কারো যদি সত্যিকার অর্থে 90 বা তার নিচে, 60 বা তার নিচে চলে যায়, তখন তাকে অবশ্যই ফলো আপে রাখতে হবে, ভালো খাবার, মানে ইনস্ট্যান্ট তো ওরসালাইন দিতে হবে, ইনস্ট্যান্ট ওরসালাইন দিলে খুব দ্রুত বেড়ে যাবে। এখন আপনার হাতে আছে ডিম আর আরেক হাতে আছে ওরসালাইন, প্রেশার অনেক কম, কোনটা দ্রুত কাজ করবে? ওরসালাইন। ডিম এটা যাইতে যাইতে অনেক সময় লাগবে, ওরসালাইন দিলে যেমন গতকালকে, আমি তো আজকে তো কথা বলি, কালকে আমি এতটাই ক্লান্ত ছিলাম, টায়ার্ড ছিলাম, মানে আমি উঠতে পারি না। তা আল্লাহ রহমতে এখন আমি কথা বলি। তো এখন আমি আমাকে অবজারভমেন্ট করি, কিরে আমি এত টায়ার্ড কেন? পরে বিপি চেক করে দেখি 80/60, খুব কম।
আমি ইনস্ট্যান্ট ওআরএস খাইলাম, ওআরএস খাওয়ার 1 মিনিটের মধ্যে আমার এনার্জি মনে হয় আসতেছে। মানে ব্লাড প্রেশার লেভেল হাইপোটেনশন হওয়ার কারণে আমার বডিটা একদম দুর্বল হয়ে যায়। নো নো, ওরসালান হচ্ছে ড্রাগস, ওআরএস আমি বলি ব্যাখ্যা শুনেন। ওআরএসটা কি? ইলেকট্রোলাইট প্রিপারেশন। ইলেকট্রোলাইটটা কি? সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম বাইকার্বনেট, এগুলো আমাদের ইলেকট্রোলাইট। এগুলা যাদের কম হয় বেশি হয় আমাদের বডি সমস্যা হয়। এখন ওরসালাইন খাওয়ার নিয়ম, প্রথম নিয়ম হচ্ছে আপনি যদি আন্দাজি ওরসালাইন সমানে খান তাহলে আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যাবে, কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। এখন কখন নিবে এটা? যদি কারো সিভিয়ার ডায়রিয়ার কারণে যে লসটা হয়েছে, ওরসালাইন আপনি পরিমিত মাত্রা নিতে পারেন। হয়তো ডায়রিয়া ডেইলি 10 বার হয়েছে, তখন 10 বার নিতে পারেন শর্ত সাপেক্ষে। তাও ব্লাড প্রেশার লেভেল দেখবেন, সুগার লেভেল দেখবেন। এখন একজনের ব্লাড প্রেশার 150 বা 100, তো তারে আমি যদি ওরসালাইন দিই কী হবে? দ্রুত 150 থেকে 200 হয়ে যাবে, তখন তো আরও রিস্ক। এখন উচ্চ রক্তচাপের রোগীদেরকে তো ওরসালাইন দেওয়াই যাবে না, দিলে আরও বেড়ে যাবে রিস্ক। তো ওরসালাইন দেওয়ার আগে তাকে ব্লাড প্রেশার লেভেল দেখতে হবে। তাহলে যদি বমি বেশি হয়, পাতলা পায়খানা বেশি হয়, ব্লিডিং হয়, ইলেকট্রোলাইট লস হয়, ওই গামের কথা যেটা বললেন, প্রচুর গাম, যার মনে করেন সে একজন শ্রমিক, মাঠে কাজ করে বা উপরে কাজ করে, প্রচুর গাম বের হচ্ছে, তো গামের সাথে তো লবণ চলে যায়, তখন আপনি তাকে ওই দিনের জন্য একটা দেন। এখন আপনি যদি এটাকে শরবত মনে করি ডেলি একটা করে 365 দিনে খান, তখন কিন্তু আপনি আপনার ক্ষতি করে দিন। তারা নিতে পারে, যারা শ্রমিক প্রচুর লবণের প্রয়োজন তারা নিতে পারে, সমস্যা নাই। তা আবার হাতে এখন যদি মাঠ থেকে আসি 1 গ্লাস পানিতে গুলি খায়, তখন ইনস্ট্যান্ট স্ট্রোক হতে পারে, ইনস্ট্যান্ট তার ডেঞ্জারাস কিছু করে যেতে পারে। মিনিমাম আধা লিটার পানিতে সলিউশন করে সে নিবে শর্ত সাপেক্ষে। এরপরে আমরা দেখি কোথায় ছিলাম, ব্লাড প্রেশার। তাহলে আমরা জেনে নিলাম নর্মাল ব্লাড প্রেশার 110 থেকে 139-এর মধ্যে, এটা আপ ডাউন এরকম রেঞ্জ হতে পারে। কারো 110 থেকে 139-এর মধ্যে, আর নিচে মানে ডায়াস্টোলিক 60 থেকে 89-এর মধ্যে যদি হয়, আমরা বলতে পারি ইট কল্ড ইজ নর্মাল ব্লাড প্রেশার। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রেশার কীভাবে চেক করবেন, এটা একটু লেখেন। এটা আমি বোঝার জন্য বাংলা ভাষায় লিখে দিই। প্রেশার, ব্লাড প্রেশার দেখার নিয়ম। কফি বানান তো। তাহলে প্রেশার, কেউ যদি চিন্তা করে আমার ব্লাড প্রেশারটা দেখব, তার প্রথম দায়িত্ব হবে মিনিমাম ঘন্টাখানেক আগে, কমপক্ষে 30 মিনিট আগে তার চা, কফি, সিগারেট, পান, জর্দা, মদ, বিয়ার, কোল্ড ড্রিঙ্কস। এখন বলবেন যে আমি তো মদ খাই না, শুধু পেপসি খাই। পেপসিটাও কি অ্যালকোহল, পেপসি, ডিইউ, 7 আপ, স্প্রিট, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস, অল কাইন্ডস অফ কোল্ড ড্রিঙ্কস, এখানে অ্যালকোহল আছে, এগুলা বন্ধ রাখতে হবে। এগুলা বন্ধ রাখি স্থিরভাবে। এখন হেতে আসিয়ে যে তাড়াহুড়ো করে আসিয়ে করছে আমার প্রেশার শান্ত, তো এখন তো বেশি আসবে কিরে, তো আগে রিল্যাক্স কর, একটু স্থির থাক, এখন 80 করে চেক কর, তখন তো আবার বাড়তি। তো এখন যখন দেখবো সুযোগে করে ফেলে, তো যখনই দেখলো 150/90, এবার হাতে তো সুযোগ আছে, এবার বাইজোরান ধরাই দিল, বাইজোরান, অ্যাঞ্জিলক,
অলমেডিফ, ডিউবাস, বিসলল একটা ধরাই দিল, দেন খান। কেন যে তার এটা হয়েছে, হ্যাঁ এটার কারণেও যাব যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো না। তো নিজেদেরকে হত্যা করো না তাফসীর যেমন, হ্যাঁ এটার কারণে অবশ্যই জাহান্নাম না। তার যদি অজ্ঞাতসারে কোনো কিছু হয়, উদ্দেশ্যমূলক আর অজ্ঞাতসারে ভিন্ন কথা। সে জেনে শুনে টেকনিক্যালি কৌশল কোশেষ করে যদি তাকে ব্যবসা করে, সেটার জন্য অবশ্যই জাহান্নাম। আর যদি তার নলেজ না থাকার কারণে বা ভুল বুঝার কারণে তার উদ্দেশ্য ঠিক, এরকম হলে এটা আল্লাহ মাফ করে দিবে। কারণ ইয়ালামু খায়নাতাল আয়ুনি মা তুখফি সুদূর, চোখের লুকোচুরি আর হৃদয়ের লুকোচুরি আল্লাহ জানেন। তাহলে কমপক্ষে 30 মিনিট আগে চা, কফি, তামাক, অ্যালকোহল বন্ধ রাখতে হবে। এটা বলে দিবেন, ফার্মেসিতে আইলে বলবেন যে আপনার যে প্রেশার চেক করাতে আসছেন, চা খাইয়ে আছেন। যদি বলে খাইয়ে আছি, বলবেন যে 1 ঘন্টা পরে আসেন। চা খাইয়ে এলে তো এখন বাড়তি হবে। এরপরে 2 নাম্বার, কমপক্ষে 30 মিনিট বিশ্রামের পরে। বিশ্রাম মানে ঘুম থেকে উঠিয়ে আয় না। বিশ্রাম মানে হচ্ছে সে রিল্যাক্স মুডে থাকতে হবে। অর্থাৎ সে দৌড়াদৌড়ি করি, খেলাধুলা করি, তারপরে রাগারাগি করি যদি আসে, তখন হবে না। একদম মানে সে দোকানে বলবেন যে আপনি 30 মিনিট এখানে ঘুমান, পিছনে ঘুমান, অথবা একটু বসি, পত্রিকা পড়েন, কিছু একটা করেন, কাজে থাকেন রিল্যাক্স মোডে। এরপরে প্রেশারটা দেখা হবে, তাহলে প্রেশার ঠিক আসবে। 3 নম্বর হচ্ছে দুশ্চিন্তা মুক্ত অবস্থায়। দুশ্চিন্তা মুক্ত অবস্থায় এখন সে কোনো টেনশন নিয়ে এখানে আসতে পারবে না। এখন দেখা গেছে আন্দোলনে হাতের ছেলে মারা গেছে, এখন আসি যদি বিপি দেখে বাড়তি আসবে। বউয়ের সাথে মারামারি করে এসছে, তাও বাড়তি থাকবে। তারপরে তার 2 লাখ টাকা হারাই গেছে, ডিপ্রেশনে আছে, এরকম হবে না। সে একটা দুঃস্বপ্ন দেখছে, স্বপ্নের ভিতরে তাকে কে মারি ফেলছে, এরকম হবে না। হ্যাঁ বিয়ে হয়ে গেছে এরকম। অর্থাৎ সে যাবতীয় ফেরা মুক্ত, অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন এগুলো মুক্ত অবস্থায় যদি আসি বলে, তখন দুশ্চিন্তা মুক্ত অবস্থায়। 3 নম্বরে মনিটর হার্ট বরাবর। মনিটর হার্ট বরাবর, অর্থাৎ প্রেসারের যে মনিটরটা আছে, অর্থাৎ এটা যে দেখেন কাটাটা মনিটর চিনছেন তো, ব্লাড প্রেসারের মেশিনের ওই মনিটরটা, মনে করেন মেশিন তো নাই, মনে করেন এখানে লাগানো হয়েছে মনিটর, যেটা এটা এই যে হার্ট, এখানে তো হার্ট বরাবর এখানে রাখা। এখন দেখি যে সদর হাসপাতালের এরা কি করে, হাতের আই মাপিয়ালার, দেখেন নাই ডাক্তার হাতের আই হাতে মনিটরটা হাতে রাখি, প্রেসার দেখি পেলেন। হ্যাঁ, তো এখানে ভুল আসতেও পারে। আবার বাংলাদেশের বেশিরভাগ ডাক্তারের প্রেসারটা নিজে দেখে না, তার ওই ফিয়াসকে দেখতে বলে, এটা ঠিক না। ব্লাড প্রেশারের মতো অতি গুরুত্বপূর্ণ এই জিনিসটা যদি আরেকজনের সাথে আরেকজনকে দেয়, এটা কোনোভাবেই ঠিক আসবে না। কারণ সে হয়তো অমনোযোগের সাথে দেখতেছে, তো অমনোযোগের সাথে দেখার কারণে প্রেশার বাড়তি দেখা যায়, তো ডাক্তার তো ওষুধ লিখে ফেলবে। আবার দেখা গেছে সত্যিই তার প্রেশার বেশি, কিন্তু মেশিনে আসে নাই, তখন সে ওষুধটা লিখবে না বা তাকে গাইডলাইন দিবে না, তখনও ক্ষতি। এই জন্য যেই কোনো লেভেলের ডক্টর হোক, এটা তার প্রথম এবং প্রধান দায়িত্ব ব্লাড প্রেশারটা নিজে হাতে চেক করা। তখন সে রুগীকে ভালোভাবে বুঝবে। এখন সে করে না, সে প্রফেসর মানুষ, তার সাথে আরও 3 জন বডিগার্ড আছে, হেরা করে। একজনের প্রেশার দেখবো, একজনের সুগার দেখবো, একজনের ধরবো, সে মানে অনেক দূরে আছে। 1000 টাকা ভিজিট 1 মিনিট, আল্লাহ হাফেজ। তো এই যে এইভাবে করতেছে দান্দাবাজি, সে মরার পর কি হবে? মরার পর তো অবস্থা কাহিল হয়ে যাবে। কি মেডিকেল ইথিক্স আছে, মেডিকেলে যারা আছেন তাদের একটা মেডিকেল ইথিক্স আছে। মেডিকেল ইথিক্সের মূল কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে রুগীর সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক হবে। দ্বিতীয় কথা হচ্ছে একদম ক্লোজলি ফ্রেন্ডলি তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, যে স্যার কী অবস্থা, কেমন আছেন, সুন্দর করে। এখন কথাই কয় না, আরও করোনার সময় যখন কাছে যায় ডাক্তার সরে যায়, দূরে থাকেন দূরে থাকেন এইভাবে। আর যদি কোনো চর্মরোগ কাছে যায়, চর্মরোগী
সে দূরে সরে যায়। এই যে দূরত্ব, এই দূরত্বের কারণেও রোগীর রোগ ভালো হবে না, আর ডাক্তারের প্রতি তার আস্থা জন্ম হবে না, উল্টা আরও ঘৃণা জন্ম হবে, ওষুধে কাজ করবে না। অর্থাৎ বেস্ট ফ্রেন্ডের মতো ক্লোজলি কাছাকাছি পাশাপাশি থাকবে রোগী, আন্তরিকতাপূর্ণ কথা হবে, মিনিমাম অন্তত 10টা মিনিট তাকে দিতে হবে। এখন 10 মিনিটে 10 জনের বিদায়, ভিজিট 800, তো এটা তো ঠিক না, এটা হচ্ছে অমানবিক, মেডিকেল ইথিক্সের বাইরে। মেডিকেল ইথিক্সে রোগীর সাথে তার সকল সম্পর্ক ভালো হবে, তাকে ভয়াবহ রোগের কথা বলা হবে না, তাকে আশাব্যঞ্জক কথা বলা হবে, হতাশার কোনো বাণী রোগীকে শোনানো যাবে না, ডেঞ্জারাস নেগেটিভ কোনো কথা রোগীকে শোনা যাবে না। এই মেডিকেল ইথিক্স মানে না বাংলাদেশের ডাক্তারগুলা, কয়েকজনে মানে আর কি। মনিটর হার্ট বরাবর। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, মহিলা হোক বা প্রদানশীল হোক, নিয়ম হচ্ছে তার একদম উন্মুক্ত অবস্থায় এটা দেখা। এখন দেখা গেছে কিছু কনজারভেটিভ মহিলা আছে, কয় না হইতো না, খুলিয়েন না, প্রয়োজনে আপনি মহিলার মাধ্যমে একটা করান। বেস্ট হলো কি একদম ডাইরেক্ট সামডার উপরে, বোরগার উপরে দিলে অনেক সময় অ্যাকুরেট আসে না, ভুল আসতে পারে। বেস্ট ওয়ে সরাসরি সামডার উপরে, আপনি অ্যানালগ হোক ডিজিটাল হোক উপর দিয়ে করেন, এটা বেস্ট। আর ওইটা বেস্ট না, ওইটা হয় অনেক সময় আসে তাহলে উন্মুক্ত অবস্থায়। এটা হলো সামডার উপরে, স্টেথোস্কোপ রাখা, এখন আমরা কাপড়ের উপরে বোরকার উপরে মারি দিই, এটা ঠিক না। এখন যদি সে বেশি কনজারভেটিভ হয় বা তখন তাকে বলবেন যে এই মহিলার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে দেখা দেওয়া। 6 নম্বর ব্যবস্থা তো আছে, কারণ আমাদের দেশে তো নারী সমাজ পড়াশোনা তেমন করে না, মনে করে যে নারী শুধু সন্তান উৎপাদনের ফ্যাক্টরি আর কিচেন রুমের ম্যানেজার, এটা মনে করে। কিন্তু আসলে নারী এবং পুরুষ সমান সমান, অর্থাৎ একজন পুরুষ যা যা করতে পারবে ঠিক একজন নারী পর্দার ভিতর থেকে নিজেকে সেফ রাখি সব করতে পারবে, শুধু খাজুর গাছে উঠতে পারবে না বা মহিলা পুলিশের দায়িত্ব পালন করতে পারবে না, রাস্তাঘাটে ভিতরে পারবে, মানে আউটডোরে পারবে না, ইনডোরে পারবে, সব পারবে। অর্থাৎ শিক্ষার অধিকার, সকল অধিকার পুরুষের যেমন আছে ঠিক নারীরও আছে। এখন আমাদের দেশে এখন তো মোটামুটি মেয়েরা পড়াশোনা করে, কোনো এক সময় ওদেরকে পড়াইতেও না, বলতে তুই পড়ি লাভ কী, বিয়া দিয়ে গেলাম শেষ, রান্নাবান্না শিখ। এটা হচ্ছে এক ধরনের অজ্ঞতা, এটা ঝাইলি ধারণা, এটা কোনো ইসলামের মতো এত সুন্দর পূর্ণাঙ্গ জীবন বিধান এটা কোথাও বলা নাই। একটা কোরআনের আয়াত নাই যে নারীদের পড়াশোনা বন্ধ, এটা বন্ধ সেটা বন্ধ, এটা মানুষ বানাইছে, যাক এটা ভিন্ন কথা। তাহলে এখন নারীদেরকে যদি মেডিকেল সেক্টরে বেশি বেশি দেন, মনে করেন যদি নারীদের মধ্যে বেশি বেশি ডাক্তার হয়, নার্স হয়, ফার্মাসিস্ট হয়, তাহলে এই যে সমাজের নারী অঙ্গন এদেরকে সেবা দিতে পারবে, তখন তো আর সমস্যা নেই। এখন তো এই লাইনে নারী তেমন আসে না, অল্প। এখন মনে করেন গাইনিকোলজিস্ট নারী আছে, এখন যিনি অ্যানেস্থেসিয়া দিবেন নারী তো আমি দেখি না, পিন্ডিতে যতজন অ্যানেস্থেসিয়া দেয় সব পুরুষ, হ্যাঁ হারে না, এদের রক্ত সহ্য হয় না, এগুলো সহ্য হয় না, হ্যাঁ কোমল হৃদয়ের মানুষ। তা এখন যদি এই লাইনে অর্থাৎ সার্জিক্যাল লাইনে, অ্যানেস্থেসিয়া দেওয়ার লাইনে গাইনি ডাক্তার বলেন বা চর্মরোগের ডাক্তার বলেন, এগুলাতে যদি মায়েরা বা নারী সমাজ বেশি বেশি আসে তখন একটা ব্যালেন্স হবে। এখন তো ব্যালেন্স হচ্ছে না। এরপর সঠিকভাবে বসা, অর্থাৎ ব্লাড প্রেশার দেখার সময় এখন যদি ডাক্তার বাঁকুই বসি থাকে দেয়া ওই, আর রুগীও যদি এলোমেলো ওই বসি থাকে তখন ঠিকঠাক মতো আসবে না। মানে যিনি দেখবেন তিনিও সঠিকভাবে বসবেন। কিভাবে? কাপটা
এখানে আটারের উপরে রাখা হবে, বাদনটা দেওয়া হবে, স্টেথোস্কোপ আটারের উপরে রাখা হবে। তো ঠিকঠাক মতো আর কি, যাতে পজিশন ঠিক থাকে। এভাবে যদি দেখে। আর 7 নাম্বার হচ্ছে পারফেক্ট হচ্ছে অ্যানালগ মেশিন। অর্থাৎ অ্যানালগ মেশিনে যখন ব্লাড প্রেশারটা দেখা হবে তখন সেটাই পারফেক্ট। ডিজিটালে সঠিক তথ্য নাও আসতে পারে। ডিজিটাল মেশিনে এখন মেশিন যদি ভালো টেকনোলজির হয় তখন হয়তো কিছুটা ভালো আসতে পারে। এখন কিছু কিছু মেশিন আছে 300 টাকা দামের, চায় না। এখন এগুলোতে তো ভালো নাও আসতে পারে। এখন ভালো আপনি স্টেথোস্কোপের জন্য জাপানি যেটা অরিজিনাল, জাপানি যে অরিজিনালটা ওইটা মোটামুটি ভালো। এখন আমরা ব্লাড প্রেশারের কিছু এবার আসি আমরা সিমটমসে। লক্ষণ, এইটা লেখার আগে লক্ষণটা লেখার আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিই। কিছু রোগ আছে ওই রোগগুলোর কোনো লক্ষণ নাই, যেমন উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ নাই। এরপরে আমি এখানে আন্দাজ করার জন্য 15টা লিখবো, আন্দাজ অনুমানের জন্য, কিন্তু আসলে মূলত এগুলো নাও আসতে পারে। এখন কারো প্রেশার বাড়তি ঘাটতি আছে কিনা এটার জন্য পারফেক্ট হলো ওই 5টা 6টা শর্ত মানি চেক করা, অন্তত সপ্তাহে একবার মাসে একবার হলেও চেক করে দেখা। এটা হচ্ছে নীরবঘাতক। কিডনি রোগ নীরবঘাতক। কিডনি 80-90% ড্যামেজ হওয়ার পরে লক্ষণ আসে। উচ্চ রক্তচাপ এরকম, ব্লাড প্রেশার লেভেল বাড়তি থাকা পরে যাই আসে। তো কোনো লক্ষণ মূলত নাই, উপসর্গ কিন্তু নাই। এরপরেও আপনি আন্দাজ করার জন্য, অনুমান করার জন্য, একটা কনসেপশনের জন্য এই লক্ষণগুলা কোনো কোনো ক্ষেত্রে আসতে পারে। তো প্রথম যে লক্ষণটা সেটা হচ্ছে হেডেক, মাথা ব্যথা।
তাহলে আমরা 12টা উপসর্গ অনুমান করে আমরা ধারণা করতে পারি যে ওই মানুষটার ব্লাড প্রেশার বাড়তে পারে। কিন্তু এই 12টা উপসর্গ দেখে আপনি কনফার্ম হওয়ার সুযোগ নেই যে মানুষটা উচ্চ রক্তচাপের রোগী। এগুলা এই 12টা অনেক কারণে হয়। প্রথমটা হেডেক, মাথা ব্যথা। তো মাথা ব্যথা কারো যদি মাইগ্রেনের সমস্যা থাকে তখনও মাথা ব্যথা হইতে পারে। 2, কারো যদি কানের প্রবলেম থাকে মাথা ব্যথা হইতে পারে। 3, দাঁতের সমস্যা থাকলেও মাথা ব্যথা হইতে পারে। চোখের সমস্যা থাকলেও মাথা ব্যথা হইতে পারে। এরপরে কেউ যদি ভালো একটা ঘুম না দিলেও মাথা ব্যথা হবে। এরপর 50টা কারণ আছে, 50টা কারণ মাথা ব্যথা। এরপরে কেউ যদি পানি কম খায়, ডিহাইড্রেশনে ভুগে, তখনও তার মাথা ব্যথা হইতে পারে। তো এখন ব্লাড প্রেশার লেভেল যদি কারো একদম বেশি দেখা গেছে, তার 200 হয়ে গেছে, তখন যাই হয়তো মাথা ব্যথার লক্ষণ হইতেও পারে, নাও হইতে পারে। 2 নম্বর নাউজিয়া মানে বমির ভাব। ফ্যাটে জরায়ুতে বাচ্চা আসলেও বমির ভাব হবে। এরপরে পেশাবে ইনফেকশন হলেও বমির ভাব হবে। এরপরে উল্টাপাল্টা খাইলে ফুড পয়জনিং হলেও বমির ভাব হবে। তারপরে ফ্যাটের 9টা ভাগের কোনো ভাগে যদি সমস্যা থাকে বমির ভাব হইতে পারে। এভাবে অনেক কারণ আছে। আবার হার্ট অ্যাটাকের সম্ভাবনায়ও বমির ভাব হয়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা। এরপরে কনফিউশন, সন্দেহ। তো এই সন্দেহটা ভিটামিন ডি লেভেল কমে গেলেও হয়, ডিপ্রেশনে থাকলেও হয়, দুশ্চিন্তা করলেও হয়। মানসিক রোগ আছে, সিজোফ্রেনিয়া, ফেনিক ডিসঅর্ডার, এরকম মানসিক ব্যাধিতেও কনফিউশন কাজ করে। এরপরে ডিজিনেস, মাথা ঘুরে। তো প্রেশার লেভেল কমে গেলেও মাথা ঘুরে, সুগার লেভেল কমে গেলেও মাথা ঘুরে। তারপরে কানের একটা অর্গানস আছে ভেস্টিবুলার, ওই অর্গানসে প্রবলেম হলেও মাথা ঘুরে। গাড়িতে উঠি যদি অনেক সময় ঘুরে তাইলেও মাথা ঘুরে, গাড়িতে উঠি ঘুরে, এটার বলে মোশন সিকনেস। এরপরে অনেক কারণ আছে, এগুলো মানে আলাদা করা লাগবে যে কেন তার এটা হইতেছে। এরপরে 6 নাম্বার চেস্ট পেইন, বুকে ব্যথা। তো বুকে ব্যথা গ্যাস্ট্রিকের কারণেও হয়, বুকে ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ হিসাবেও হয়। বুকে ব্যথা অনেক কারণ আছে, আমরা বুকে ব্যথার উপর অনেক কথাই বলছি, দেখি নিন। এরপরে নোজ ব্লিডস, নাক দিয়ে রক্ত পড়া। নাক দিয়ে রক্ত পড়লে এটা যেমন হার্ট অ্যাটাকের জন্য ধারণা করে নেওয়া যাবে নোজ ব্লিডস, তেমনি নাকের যদি ইনফেকশন হয়, নাকের যে সাইনাস আছে, ফেরানেজাল সাইনাসের যদি সমস্যা হয় তাহলে নাক দিয়ে রক্ত পড়তে পারে। কারো যদি ফুসফুসে ইনফেকশন থাকে, ফুসফুসে ক্যান্সার হয়ে গেছে, তখনও রক্ত পড়তে পারে। আবার যাদের সাইনোসাইটিসের কারণেও রক্ত পড়তে পারে। তো সুতরাং এটা বুঝতে হবে। এরপর 8 নাম্বার ডিফিকাল্টি ব্রিদিং, শ্বাস প্রশ্বাসে কষ্ট। তো শ্বাস প্রশ্বাসে কষ্ট অ্যাজমা হাঁপানি যাদের আছে তাদেরও হয়। ব্রঙ্কাইটিস, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিগারেট খোরদের আর অ্যাজমা হাঁপানি রোগীদের। এরপরে এই ব্রিদিংটা তাদেরও হবে যারা ক্রীড়াবিদ, যারা বক্সিং খেলে, যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, যারা একদম মনে করেন অনেক বড় গাছে উঠে গেছে, বিভিন্ন কারণে এটা হয় ব্রিদিংটা। আপনি এক্সারসাইজ করতেছেন তখনও হবে। ফুসফুসে যদি পানি জমে, ফুসফুসে পানি চলে আসছে, ফুসফুসে ইনফেকশন, তখনও হবে। কিডনি ড্যামেজ হয়ে গেছে, তখনও আসবে। হার্ট ফেলিউরের রোগী তারও হবে। হার্ট অ্যাটাক হয়ে গেছে, তখনও হবে। এরপরে 9 অ্যাবনর্মাল হার্ট রিদম, অর্থাৎ হার্ট রেট অ্যাবনর্মাল হবে। যেমন হার্ট রেট নর্মাল কত, অর্থাৎ আমাদের যারা নবজাতক বা শিশু,
শিশু নবজাতকের জন্য 120 থেকে 160, মনে করো এটা নবজাতকের, সরি নবজাতক, A4, এটা হলো A4। হার্ট রেট মায়ের ফ্যাটের মধ্যে যদি কোনো শিশু থাকে নবজাতক, তখন তার 6 সপ্তাহ পরে তার হার্ট রেট চলে আসে। 6 সপ্তাহ পরে আপনি যদি তলপেটের আলটা করে দেখেন অথবা জরায়ুর মুখ দিয়ে যদি TBS সোনোগ্রাফি করে দেখেন, তখনও দেখবেন যে বেবির হার্ট রেট চলে আসছে। তো হার্ট রেট যদি 120 থেকে 160-এর মধ্যে হয় গর্ভাবস্থার 9 মাস জুড়ে, এটা ঠিক আছে। এরপরে শিশু যারা, তারা মনে করেন 110 থেকে 160, আর যারা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক তাদের 60 থেকে 100। প্রাপ্তবয়স্ক মানুষের যদি 60 থেকে 100-র মধ্যে হার্ট রেট থাকে, তখন আমরা ধরে নিই তার হার্টটা ভালো আছে। এখন হার্ট কার বেশি ভালো, যার দেখবেন যে এটা পালস অক্সিমিটার দিয়ে দেখতে হয়, পালস অক্সিমিটার অথবা ডিজিটাল যেগুলো প্রেশার মাপার মেশিন আছে, ওইগুলো তো হার্ট রেট দেখা যায়। কারো যদি হার্ট রেট আপনি 60 থেকে 70-75-এ পান, বুঝতে হবে হার্টের কন্ডিশনটা অনেক ভালো। আর যদি দেখেন যে না 90 পার হয়ে গেছে, 90, 100, 110, 20, তখন বুঝতে হবে সমস্যা আছে। এটাকে বলে অ্যারিথমিয়া, টাকিকার্ডিয়া, বডিকার্ডিয়া, এই ধরনের মানে সমস্যা আছে। এগুলা নিয়ম এর কারণে হয় আর কি। এরপরে আসেন শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট। তো শ্বাসকষ্ট করোনা রোগীদের হয়েছে, আমরা দেখছি। ডেঙ্গু রোগীদেরও হয়। কিডনি ফেলিউর, হার্ট ফেলিউর, ফুসফুসে পানি আসা বা ফুসফুসে সমস্যা, এটারও শ্বাসকষ্ট হবে। অ্যাজমা রোগী, যারা অ্যাজমা রোগী তাদের অ্যানাফাইলেক্সিস হয়। অ্যানাফাইলেক্সিস মানে শ্বাসনালী, এই যে মনে করেন এটা শ্বাসনালী। অ্যানাফাইলেক্সিস হলে শ্বাসনালী একদম চিকন হয়ে যায়। শ্বাসনালী চিকন হইলে তখন শ্বাস নিতে পারে না, কষ্ট হয়। তখন দেখবেন অক্সিজেন লেভেল যদি দেখেন পালস অক্সিমিটার দিয়ে যদি SpO2 দেখেন, তখন SpO2 95-93 গেছে। অর্থাৎ 95 নিচে যত নামবো তত শ্বাসকষ্ট বাড়তে থাকবে, অর্থাৎ শ্বাসনালী চিকন হয়ে গেছে। তখন ইনস্ট্যান্ট যদি আমরা নেবুলাইজেশন করি, উইন্ডেল প্লাস বুড়িকট দিয়ে নেবুলাইজেশন করলে ওষুধটা কী করে, শ্বাসনালী প্রসারিত করে দেয়, প্রশস্ত করে দেয়। শ্বাসনালী প্রশস্ত করে দিলে তখন শ্বাসকষ্ট ইনস্ট্যান্ট চলে যায়। এখন যদি দেখেন কারো কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে পানি হাত ফাঁয়ে এসছে, পাশাপাশি ফুসফুসেও চলে এসছে, তখন তারে যতই নেবুলাইজার দেন শ্বাসকষ্ট যাবে না। তখন তারে কি করতে হবে, ফিস্টুলা করি ডায়ালাইসিস দিতে হবে। ডায়ালাইসিস দিলে মোটামুটি শ্বাসকষ্ট কমবে। হ্যাঁ, এটা যদি কোনো পোকামাকড়ে যদি কামড়াইলে এটাকে বলা হয় অ্যালার্জিক রিঅ্যাকশান। তখন তাকে স্টেরয়েড দিবেন 5 দিনের, কর্টান দিলে হবে। ফুলে গেছে পোকা কামড়ের কারণে, কর্টান 2টা করে 5 দিন দিলে হবে। কর্টান না, ইঞ্জেকশন এখন লাগবে না, এখন ট্যাবলেট অ্যান্টিহিস্টামিন প্লাস স্টেরয়েড এটা দেন, এটা দিলে ঠিক হয়ে যাবে। ও অ্যালার্জির ইঞ্জেকশন, এখন অ্যালার্জির ইঞ্জেকশন দিলেও হবে, ও রক্সাডেক্স দিলেও হবে। তবে আগে মুখেরটা দেন, জ্বরও চলে এসছে। মুখেরটা দিলে সময় লাগবে আর কি, ওইটা দিলে তো সাথে সাথে হয়তো কাজ করবে দেওয়া যেত। আবার এটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ স্টেরয়েড ভয়ঙ্কর একটা ওষুধ। যত স্টেরয়েড আছে এগুলো অনেক ভয়ঙ্কর, এগুলা তার ইমিউন সিস্টেম দুর্বল করে, অনেক ক্ষতি আছে, ভয়াবহ ওষুধ এটা ইমার্জেন্সি না হলে এটা দেওয়ার দরকার নেই। তাহলে এরপরে হচ্ছে অ্যাংজাইটি মানে কি, উদ্বেগ, বিষণ্ণতা। এই উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্ণতা, এখন অনেকে আসি
বলতে পারে যে আমার এই অটো টেনশন, আমার অস্থিরতা যাচ্ছে না। তো অস্থিরতা হলে তো এমনি প্রেশার বাড়তে পারে, আবার প্রেশার বাড়ার লক্ষণ হিসেবেও অ্যাংজাইটি হইতে পারে, দুইটা মানে কানেক্টেড। এরপরে ব্লাড ভিশন, ঝাপসা দৃষ্টি। তো ঝাপসা দৃষ্টি চোখে সমস্যা হলে হইতে পারে, প্লাস মাইনাসের প্রবলেম। ডায়াবেটিসের রুগী, ডায়াবেটিসের লক্ষণ হিসেবে ঝাপসা দৃষ্টি হয়। এরপরে আমরা এখানে দেখলাম ব্লাড প্রেশার বেড়ে গেলেও এটা হইতে পারে। এ হচ্ছে উপসর্গ। তবে ফাইনাল কথা হচ্ছে উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ সাধারণত দেখা যায় না, যদিও কারো মাঝে যায় এগুলা যাবে। এবার কারো কারো হয়তো গাড়ে ব্যথা হইতে পারে, তো এটা আপনি লিখতে পারেন যে নেক পেইন লিখতে পারেন, তবে এটা সত্য নয় আর কি। নেক পেইন, গাড়ে ব্যথা, তবে গাড়ে ব্যথার সাথে উচ্চ রক্তচাপের সম্পর্ক নাই। 13 নম্বরে লিখতে পারেন বুঝার জন্য আর কি, কিন্তু এটা লক্ষণ অনেক সময় এটা নাই, কারণ গাড়ে ব্যথা অস্টিওআর্থ্রাইটিস বা শোয়ার বেশমের কারণে। এখন আমরা কারণ, উচ্চ রক্তচাপের কারণগুলো আমরা লিখব। উচ্চ রক্তচাপের কারণগুলো যদি আমি আইডেন্টিফাই করতে পারি, আমার কোনো ওষুধের দরকার নেই। তো মাঝখানে আমি বলি দিই, এখন একজন রুগী এসছে, আপনি দেখলেন যে ব্লাড প্রেশার লেভেল বেশি, তখন তাকে শুরুতে কোনো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস দেওয়ার দরকার নেই। তাকে কি বলবেন আপনি? ম্যানেজমেন্ট, আচ্ছা ম্যানেজমেন্টে আমরা যাব। এখন এগুলো লিখি, কজগুলো লিখি। 1 নাম্বার কজ সিবিডি। সিবিডি মানে কি? কার্ডিওভাস্কুলার ডিজিজ, মানে হৃদরোগ। হৃদরোগ হলে, কারো যদি হৃদরোগ হয় তাদের উচ্চ রক্তচাপ হইতে পারে। এরপরে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। এগুলো অ্যাব্রিভিয়েশনগুলো আপনারা গুগল করে জানে নিতে পারবেন, নিজেদের জন্য কিছু কাজ রাখেন, সব তো লিখে দিলে হবে না। গুগল আছে, গুগল আছে, সব আছে, সিস্টেম করে চালান লাগবো আর কি। তবে গতি কম আর কি, স্লো করে দিছে সরকার। এরপরে ওবেসিটি,
কয়টা কারণ? 16টা কারণ। এই 16টা কারণে আপনার উচ্চ রক্তচাপ হয়েছে। এখন এই 16 কারণকে কবর দিয়ে দিলে কোনো ওষুধ লাগবে না, একটা ওষুধও লাগবে না। 16 কারণকে কবর দিতে হবে। তো আরও 2টা কারণ লেখেন। একটা হচ্ছে হ্যাঁ, এই 2টা আপেক্ষিক আর কি, 17-18। তাহলে প্রথম যে কারণ সেটা হচ্ছে সিবিডি। সিবিডি হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ কারো যদি হৃদরোগ হয় তখন তার প্রেশার বাড়তে পারে। হৃদরোগ কি? যদি হার্টে কোলেস্টেরল জমে, যদি তার হার্টে ব্লক হয়, যদি তার কোনো আর্টারি ব্লাড ভেসেল ক্ষতিগ্রস্ত হয়, তখন তার উচ্চ রক্তচাপ হইতে পারে। এখন আপনি হৃদরোগকে ম্যানেজ না করে যদি সমানে প্রেশারের ওষুধ নেন, তাহলে আজীবন ধরে প্রেশার ওষুধ খাইতে হবে। আপনার যদি হৃদরোগ মুক্ত হয়ে যায়, প্রেশার অটোমেটিক কমে যাবে। 2 নাম্বার সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। কারণ প্রেশার কন্ট্রোল করে কে? কিডনি। এখন কোনো মানুষের যদি কিডনিতে সিস্ট, কিডনিতে টিউমার, কিডনিতে ক্যান্সার বা সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ বা একেআই অ্যাকুইট কিডনি ডিজিজ অর্থাৎ কিডনি রোগ যদি হয়, ওই রোগটা যদি ভালো করে দিতে পারেন তখন দেখবেন প্রেশার এমনি কমে যাবে। এরপরে ওবেসিটি, মোটা মানুষদের, যারা সমানে কার্বোহাইড্রেট খাই খাই মোটা হয়ে গেছে, যারা মোটা মানুষ, এদের এমনিতে প্রেশার বাড়তে পারে। এখন বডির ওজন যদি 120 কেজি হয় তো সে তো প্রেশার ওষুধ খেতে হবে। তার ওজনটা বিএমআই, বডি মাস ইন্ডেক্স অনুযায়ী আইডিয়াল করতে হবে। আইডিয়াল ওয়েট করলে তখন তার এমনিতে প্রেশার লেভেল কমে যাবে। এরপরে ডিপ্রেশন মানে টেনশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা। এখন দুশ্চিন্তার যে কারণগুলো, এগুলো থেকে যদি সে মুক্ত হয়, দুশ্চিন্তা মুক্ত যদি জীবনযাপন করে, তখন প্রেশার এমনি কমে যাবে। এখন হাতে একদিকে ডিপ্রেশনে আছে, আরেক দিকে প্রেশার ওষুধ খান, +-0। তার ডিপ্রেশনটাও বন্ধ হচ্ছে না, ওষুধের দিকে বন্ধ হন না। এরপরে স্ট্রেস মানে চাপ, সীমাহীন স্ট্রেস, যে দুনিয়াতে কীভাবে সে কোটিপতি হবে, এটা একটা স্ট্রেস। কীভাবে তার অবৈধ ইনকাম করে গাড়ি বাড়ি করবে, কিভাবে সে মানে দুনিয়ার চিন্তা, দুনিয়ার লোভ লালসা। সমস্ত অপরাধের মূল 3টা মনে রাখেন। 1 হিংসা, 2 লোভ, 3 অহংকার। এই 3টা যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষ কোনো দিন পাপ থেকে মুক্ত হয়ে থাকতে পারবে না। এই 3টা জিনিস, হিংসা, অহংকার, লোভ, এই 3টা যদি হৃদয়ে বসবাস করে, সে অপরাধের ভিতরে ঢুকে যাবে, অপরাধ প্রবণ হবে, অপরাধের স্বর্গরাজ্যে সে বসবাস করবে। তো এই 3টার বিপরীতে সে যদি আরও 3টা কাজ করে, 3টা হচ্ছে, একটা হচ্ছে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, ঋণ মুক্ত জীবন। এই 3টা যদি কাজ করে, সে একদম ভালো মানুষ হয়ে যাবে, ফেরেশতার মতো মানুষ হয়ে যাবে, দুনিয়া আখিরাতে সফল। 3টা, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, ঋণ মুক্ত জীবন। ঋণ করাই যাবে না, ঋণ যে করে তার প্রেশার এমনি বাড়বে। ঋণ করলে টেনশন, মানে ব্যাংক থেকে 2 লাখ টাকার ঋণ নেন, এই ঋণগুলো যতদিন পরিশোধ না করবেন ততদিন চিন্তা দেখবো, বাড়তি চিন্তা দেখবো। আর সুদ তো দিতে হইতেছে, সুদের গুণা হইতেছে। যাক, তাহলে 3টা কবর দিয়ে 3টা অ্যাপ্লাই করতে হবে। এরপর আইডলনেস, অলসতা, যারা অলস, পরিশ্রম করে না, ব্যায়াম করে না, যে বাজারে গেলেও প্রাইভেট কার লয়ে যায়, এরকম যারা অলস মানুষ এলিট সোসাইটিতে আছে, অভিজাত ফ্যামিলিতে। এরা যেখানে যায়, গাড়ি তো একটা আছে অবৈধ টাকার, বেতন 20,000, গাড়ির দাম 20 কোটি। বুঝেন এবার কোত্থেকে আনছে? মানে হাতে ফিয়ন আর হাতের 400 কোটি টাকা, হাতে গাড়ির ড্রাইভার, হাতে ডাকাতে 3টা বাড়ি। তো এগুলা কোন জাহান্নামে যাইব আল্লাহ জানে।
এরপরে থাইরয়েড প্রবলেমস, কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে, যেমন আমাদের এই গলার এখানে প্রজাপতির মতো একটা অর্গানস আছে, এটার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডটা যাদের ইনঅ্যাক্টিভ ওভার অ্যাক্টিভ হয় তখন তাদের হাইপার থাইরয়েড আর হাইপোথাইরয়েড বাসা বাঁধে। এখন যারা এন্ডোক্রাইনোলজিস্ট বা মেডিসিন ডাক্তার এরা তারা একটা ওষুধ ধরায় দেয়, কয় থাইরক্স 50 আজীবন ধরে খান। থাইরিন, থাইরক্স, থাইনোরর এই জাতীয় 50 দিয়ে শুরু করে, উঠতে উঠতে 25 দিয়ে শুরু করে, 25, 50, 75, এরপরে আর আসেনি, মানে আজীবন। এটা এটা একটা গোপন ব্যবসা। এই তো ওই যে ব্যবসার জন্য, কাশির জন্য আজীবন খাইতে হবে না, এটা অন্যান্য কারণ আছে। তাহলে থাইরয়েডটা কি? এটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। একটা মানুষ যদি ঠিকঠাক মতো না খায়, না ঘুমায়, থাইরয়েড হবেই। আমার থাইরয়েড হয়েছে একবার। এখন আমি একজন ডাক্তার কাছে গেছি, বন্ধু মানুষ, আমারে ধরাই দিছে থাইরক্স 50 চলবো। আমি মনে হয় 15-20 দিন খাই, এখন আর খাই না। তা আমি চিন্তা করলাম কী রে, আমার কেন থাইরয়েড আসবে? থাইরয়েড তো আসবে অলস লোকদের। তো তখন আমি চিন্তা করছি, আমি কিছুদিন একটু অলস ছিলাম, মানে লেটে ঘুমাইছি, তারপরে ঘুম থেকে দেরিতে উঠছি, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করিনি, অর্থাৎ ইরেগুলার লাইফস্টাইল। এটা করার কারণে আমার থাইরয়েড ফাংশনে লেভেল হয়ে গেছে, মানে নর্মাল হচ্ছে 4.5, আমার তখন হয়ে গেছে 5.5। তো থাইনোরড 25 কিছুদিন খাই, এখন আর থাইরয়েডের ওষুধ খাই না। তা আমি 2-3 বার দেখছি ঠিক আছে 3.2, 4 এরকম থাকে। অর্থাৎ আমার যখন লাইফস্টাইল ঠিক হয়ে গেছে তখন থাইরয়েডের কোনো ওষুধ লাগবে না। তো এখন ডাক্তাররা যে ধরাই দেয় আজীবনের জন্য, এটা যে কত একটা ব্যবসা এবার দেখেন। এরপরে আসেন অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিসের একটা অঙ্ক আমি আজকে শিখিয়ে দিয়ে, এই অঙ্কটা দেখবেন। যেমন এই অ্যাথেরোস্ক্লেরোসিস হলো, অ্যাথেরোস্ক্লেরোসিস যার হবে তার 3টা জিনিস হবে, হয় ব্রেন স্ট্রোক হবে, না হয় হার্ট অ্যাটাক হবে, আর না হয় লেগ অ্যাটাক, ভাস্কুলার রোগ। এখন এটার অঙ্কটা হইল, যদি কারো দেখেন টিজি ভাগ এসডিএল, এটার রেশিও যদি 2.5 দেখেন, সে মানুষটা বুঝবেন যে অ্যাথেরোস্ক্লেরোসিস মুক্ত, সুস্থ। এখন আমি যতজনে দেখি, এটা টেস্ট করবেন কি দিয়ে? ফাস্টিং লিপিড প্রোফাইল। মিনিমাম ওই রুগীকে 12 ঘন্টা উপবাস থাকি এই টেস্টটা করতে হবে। 12 ঘন্টা উপবাস থাকি, ভালো ল্যাবে কোলেস্টেরলের টেস্ট যেটাকে বলেন, কোলেস্টেরলের টেস্ট। এখানে 4টা রেঞ্জ যাইব, একটা হলো এসডিএল ভালো কোলেস্টেরল, আর একটা হলো টিজি খারাপ কোলেস্টেরল। এখন যদি দেখেন যে তার টিজি হলো 300 আর এসডিএল হলো 30, তাহলে এবারে ভাগ করেন, ভাগ করলে কত হয়? 10। তার মানে অ্যাথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি 10 মানে হলো এতে যে কোনো মুহূর্তে হয় হার্ট অ্যাটাক করব, নাহলে ব্রেন স্ট্রোক করব, নাহলে লেগ অ্যাটাক করব। তাহলে আদর্শ হইলো কত? 2.5। এখন এই অঙ্কটা ন্যাশনাল হার্টে যান, করতো না, কার্ডিওলজিস্টের কাছে যান, হেতেও করতো না। হেতে অপেক্ষা করার, কখন আপনি হার্ট অ্যাটাক করবেন ওই অপেক্ষায় আছে। হার্ট অ্যাটাক করলে তখন আপনি হেপারিন ইঞ্জেকশন দিব, রোসুবাস্টিটিন দিব, তারপরে প্রেশার ওষুধ দিব, এটা দিই বলবো যে আজীবন ধরে খান। কিন্তু যদি এই ঘটনা ঘটার আগে যদি আমি তার ফাস্টিং লিপিড প্রোফাইল এই টেস্টটা করি, যদি এই অঙ্কটা বাইর করতে পারি, তাহলে তো জিন্দিগিতেও হার্ট অ্যাটাক হতো না। এই এসডিএল 30, তো এসডিএল থাকতে হবে মিনিমাম 35+। এটা হলো ভালো কোলেস্টেরল। এই যে আপনি বলতেছেন আপনি শক্তি পান না, আপনি দুর্বল, কেন দুর্বল? আপনি এই টেস্টটা করে দেখবেন যে আপনার এসডিএল কমে গেছে। এসডিএল 35 থেকে যত কমবো, মানে ভালো কোলেস্টেরল লেভেল রক্তে যত কমবো, তত শরীর দুর্বল হবে। ঠিক রাখার জন্য আপনাকে এসডিএল লেভেল 35+ করতে হবে। আর 35+ করার জন্য 1 নম্বরে 6 থেকে 7 ঘন্টার একটা কপার স্লিপ, 2 নম্বরে ভালো মানের প্রোটিন খেতে হবে, 3 নম্বরে কার্বোহাইড্রেট বাদ দিতে হবে, 4 নম্বরে প্রতিদিন ব্যায়াম করতে হবে। এভাবে গাইডলাইন, মানে সোজা কথা হচ্ছে রেগুলার লাইফস্টাইল। তাহলে অঙ্কটা হলো এটা, টিজি আর এসডিএল ভাগ করে দেখবেন। এখন লিপিড প্রোফাইলের রিপোর্টও তো বুঝে না। এখন দেখা গেছে কার্ডিওলজি দেখেছে না, এতে টিজি ঠিক আছে, এটা ঠিক আছে, কয় না কোনো ওষুধ কোন লাগবে না, মানে হার্ট অ্যাটাকের অপেক্ষা করে।
তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিসের সংজ্ঞা কি? যদি অ্যাথেরোস্ক্লেরোসিস মানে তার রক্তনালী ব্লক হয়ে যাওয়া। রক্তনালী ব্লক হইলো কেন? কোলেস্টেরল বেশি, চর্বি বেশি। এরপরে কারো যদি চর্বি নেই কিন্তু এরপরে ব্লক হয়, কেন হয়? ওই যে ডিপ্রেশন, টেনশন, দুশ্চিন্তা। এরপরে এটাও ঠিক, তাহলে কেন হবে? ওই যে বাজে খাবার, উল্টাপাল্টা খানা, মানে কোনো না কোনো কারণ থাকে। এরপরে আরটিআই ডাক্স। আরটিআই হচ্ছে কি? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আরটিআই এর যত ওষুধ আছে, এই যে মন্টিলুকাস্ট, অ্যান্টিহিস্টামিন, তারপরে এরকম যত ওষুধ আছে, এই সবগুলো ওষুধ যারা লং টাইম খায় তাদের প্রেশার বাড়তে পারে। কারণ তো বুঝে না। এখন মোনাস্টেন, ওই যে উনি কইল না সলেম, ওই যে ওই দিন একটা রুগী আছে, কয় দোয়ানে মোনাস্টেন আসেনি। এই কেন? কয় এটা আমার বলছে আজীবন খাইবার লাগে, মোনাস্টেন আজীবন চলবে। এবার বুঝেন, আমার শালা একটা 22 বছর তারা দিয়ে দিছে আজীবন চলবে। আজীবন চলবে বেকুব তো। এখন যারা মোনাস্টেন সে যদি মেডিকেলে পড়ে ভর্তি হয় না, এ তো মেডিকেলে পড়ি লাভ কি? হাতে মেডিকেলে পড়ি, হাতে হোটেলে খা, রেস্টুরেন্টে বাজে খানা খা, হাতে মেডিকেলের ছাত্র কিন্তু হাতে খার ফালতু খানা। তো হাতের এই মেডিকেল তো হইলো, বাইরে কানা হাতের এই মেডিকেল দিয়ে কি লাভ হইব? হাতেরও ক্ষতি, জাতিরও ক্ষতি। মানে ওই যে হুজুরে নামাজ পড়ায় কেন? বেতনের জন্য নামাজ পড়ায়, এখলাসের জন্য পড়ায় না। হুজুরও চিন্তা করলো আমি বড় মসজিদের ঢাকা বাইতুল মুকাররমের ইমাম, বেতন 80,000, তা আমার নামাজ হক না হক, আল্লাহ খুশি থাক না থাক, টাকা তো পাইতেছি। ঠিক বাংলাদেশের ডাক্তারগুলো চিন্তা করতেছে আমি তো ডাক্তার হয়ে গেছি, আমার লাইফও নষ্ট হয়ে যাক, জনগণের নষ্ট হয়ে যাক, আমি শুধু লেখুক। মানে সব হয়ে গেছে রেডিমেড। রেডিমেড হুজুর, রেডিমেড ডাক্তার, মানবতার লোক কেউ নাই আর। এরপরে আসে আরটিআই ডাক, এগুলো। এরপরে এনএসআইডি ডাক, পেন কিলার, ব্যথানাশক ওষুধ। ব্যথানাশক ওষুধ যতগুলো আছে, আইবুপ্রোফেন, ক্লোফেনাক, এসিক্লোফ্লাক, নেপ্রোক্সিন, কিটোরোলাক, এই যত এনএসআইডির ওষুধ আছে, এগুলো যারা খায় লং টাইম তাদের ব্লাড প্রেশার লেভেল বাড়তে পারে। এরপরে হচ্ছে সেনসিটিভ ড্রাগস। সেনসিটিভ ড্রাগস, কিছু সেনসিটিভ ড্রাগস আছে ক্ষতিকর, সাইড এফেক্ট বেশি, তো এগুলো বাড়তে পারে। এরপরে অ্যালকোহল, সময় কম। অ্যালকোহল কি? অ্যালকোহল মানে হচ্ছে যে মদ, বিয়ার, কোল্ড ড্রিঙ্কস, সরাসরি অ্যালকোহল। এরপরে জেনেটিক কারণ। এই জেনেটিক কারণটা আমি একটু ব্যাখ্যা দিই। আমাদের দেশের ডাক্তাররা বলে কি যে আপনার বাপের ডায়াবেটিস আসেনি, আছে, তাহলে আপনারও ওই রেডি থাকেন। আপনার দাদার প্রেশার আসেনি, আছে, আপনারও ওই বসে থাকেন। এটা মিথ্যা কথা, বন্ডামি। জেনেটিকের ব্যাখ্যা হইলেও তার বাপ দাদার লাইফস্টাইল ভুল করার কারণে যে রোগগুলো হয়েছে, সেম ভুল যদি সে করে তাহলে তারও হবে। এখন আমি যদি মনে করেন আমার আব্বার ডায়াবেটিস ছিল 40 বছর, তা আমার বয়স চলে 37, আমার তো এখনও, যদি জেনেটিকে হইতো তা আমার তো এখনও ডায়াবেটিস নাই। যখন চেক করে দেখি যে ব্লাড সুগার লেভেল 5, মানে যেটা থাকার তাও নয়, আরও কম, তাহলে জেনেটিকগুলো আমার হইতো না? ইনশাল্লাহ হবে না। জেনেটিকের অর্থ হচ্ছে আমার বাপ দাদারা যে ভুলভাল জীবনযাপন করার কারণে তাদের যে রোগটা হয়েছে, আমি যদি সঠিকভাবে লাইফস্টাইল করি আমার হবে না। আমি যদি তাদেরকে ফলো করি, আমার আব্বা সিগারেট খাইছে আমিও খাবো, আমার আব্বা মদ খাইছে আমিও খাবো, আমার আব্বা বামপন্থী আন্দোলন করছে আমিও করি। অর্থাৎ বাপ দাদার যদি অন্ধ অনুসরণ করে তাহলে আমারও হবে। এটার নাম দিছে জেনেটিক। এটা কিন্তু ভুল। তবে যেগুলো জন্মগত, যেমন মায়ের HbS পজিটিভ বাচ্চারা হইতে পারে, মায়ের এইডস আছে, বাপের এইডস আছে, বাচ্চারা হইতে পারে। 3 দিন আগে একটা রোগী দেখলাম থ্যালাসেমিয়ার রোগী। তাহলে থ্যালাসেমিয়া হলো জিনগত, মা বাপের ছিল, বাচ্চারা আসছে। এরকম কয়েকটা ছাড়া আর কোনোটাই জেনেটিকের ব্যাখ্যা নাই। এগুলো হচ্ছে ভুয়া, এগুলো হচ্ছে ব্যবসা। এরপর হচ্ছে অ্যাডেনাল গ্ল্যান্ড টিউমার। অ্যাডেনাল গ্ল্যান্ড, আমাদের যে গ্ল্যান্ডগুলো আছে, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাডেনাল গ্ল্যান্ড, তারপরে এই যে গ্ল্যান্ডগুলার, এটা একটা গ্রন্থি, এখানে যদি টিউমার হয় তখনও প্রেশার বাড়তি। এখন সে অ্যাডেনাল গ্ল্যান্ডের অবস্থা না দেখি সমানে প্রেশার ওষুধ খায়, এটা তো ভুল। এরপরে হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল, জন্ম নিয়ন্ত্রণের বডি। এখন দেখা গেছে বাচ্চা একটা হইলো, এখন বাচ্চা নেবে না, 5 বছর ধরে ফিলটা খাব। এই যে 5 বছর ধরে যে ফিল খাইতেছে, নাম ফিলের নাম কি? আর রোজেন, আর কি, হ্যাঁ, প্রেমিকন। এই যে যতগুলো ফিল খায় মায়েরা, সকল ফিলের সাইড এফেক্ট অনেক বেশি। প্রয়োজনে আপনি বিদেশ চলে যান, বসাতে থাকিয়েন না, অথবা আপনি অন্য রুমে ঘুমান, এরপরেও ফিল কেন খাইবেন? এই যে ফিলগুলো খাইতেছে, একদিকে দিয়ে তার হরমোনাল ইমব্যালেন্স হবে,
অন্যদিকে দিয়ে তার ব্লাড প্রেশার লেভেল বাড়বে, আরেক দিকে দিয়ে তার লিভার কিডনির জন্য রিয়েকশান হবে, অন্যদিকে দিয়ে মাসিক চক্র এলোমেলো হবে এবং অনেক ক্ষতি। তো মোটামুটি সেফ কিচ্ছু নাই, কন্ডম একটু সেফ থাকতে পারে কন্ডম, কিন্তু এটাও ইসলামে অ্যালাউ না। ইসলামে এটা অ্যালাউ না, এই জন্য আল্লাহ রসুলের কাছে সাহাবীরা এসে কয় হুজুর আমরা বাচ্চা কাচ্চা নিব না, এই জন্য আজল করি। আজল মানে সহবাস করি বীর্য আরেক দিকে ফেলে দেয়। আল্লাহ রসুল বলছে না, এটা ন্যাচারালের বিরোধিতা কাজ, এটাও ইসলামে ঠিক নেই। সন্তান যেটা আসার, এটা যত ফদ্দায় থাক সমস্ত রেস্ট্রিকশন চিহ্ন করে আসবেই। আর যেটা আসবে না, এটা যত ওষুধে খান, যত জাটফুক দেন, কিচ্ছু লাভ হবে না, আসবেই না, বন্ধা করে দিবে আল্লাহ। তো সুতরাং এসব না করি, স্বামী স্ত্রী ঠিকঠাক মতো এনজয় করেন, বাচ্চা যা হইতে থাকে হোক, সমস্যা নেই। তবে শুধু হ্যাঁ, তবে এখানে যদি মায়ের এবং বেবির রিস্কেবল ফ্যাক্টরস থাকে, দেখা গেছে একটা মহিলার মানে মেডিকেলের কারণে 2-3টা সিজার হয়ে গেছে, এখন দুর্বলতা অনেক হয়ে গেছে, এখন আপনি হয়তো শর্ত সাপেক্ষে জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু আপনার সবগুলো নর্মাল ডেলিভারি হইতেছে, তো আপনি কোন দুঃখে এখন পিল খাইবেন? সিজার হ্যাঁ, আপনি করতে পারেন, আপনি এখন কি করবেন? আপনার তো এখনো ফিজিক্যাল স্ট্রং দেয়। হ্যাঁ, এই জন্যই তো আমি কোরআন থেকে উত্তর দিই। সূরাতে আছে, সূরা আন-নূরে আছে, মিনান নিসাই নারী থেকে বিয়ে করো। সূরা নিসাতে মিনান নিসাই নারী থেকে বিয়ে করো, মাসনা 2টা, সালাসা 3টা, রুবা 4টা, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ওয়াহিদ, যদি সমতা মিলাতে না পারো একটা। এই জন্য ইসলামে এই জন্য একাধিক বিয়ে জায়েজ। আমি ছোটকালে বুঝি নাই কেন একাধিক বিয়ে, এই একাধিক বিয়ে মানে আমি এটার ঘৃণা করতাম। কিরে, সৌদি আরবের লোকেরা 8টা-10টা বিয়ে করে ফেলে, আমাদের জন্য হয়তো 4টা রেস্ট্রিকশন। এখন ইসলামে আল্লাহ দেখেন, আল্লাহ কতটা মানুষের মন বুঝে, আল্লাহ কতটা সায়েন্স বুঝে, আল্লাহ কতটা মানবিক বাস্তবিক, এজন্য বিয়ে একাধিক করার জন্য বলছে। কারণ আপনার বোর সমস্যা থাকতে পারে, আপনার বোর সিজার রেস্ট্রিকশন থাকতে পারে, তারপরে দেশে মেয়ে বাড়ি গেছে, 18 কোটির মধ্যে নারী আছে 12 কোটি, ছেলে 6 কোটি, তো এতগুলো মেয়ে এই যে অসহায় পড়ে রয়েছে, বিধবা পড়ে রয়েছে, এগুলোর বিয়ে কে করবো? তো একজনে যদি 4টা করে আমরা করি, তাহলে অনেক নারীর কর্মসংস্থান সৃষ্টি হয়ে যাবে। এটা করতে পারেন, তাহলে একাধিক বিয়ে এই জন্য ইসলামে আছে। দ্বিতীয়, এখন দেখা গেছে আপনার সমাজ ব্যবস্থা আর বইয়ের অনুমতি নাই, করতে পারেন না, তখন রোজা রাখেন, অথবা সেপারেট হয়ে যান, অথবা সীমিত সত্য সাপেক্ষে জন্ম নিয়ন্ত্রণ কারণ পদ্ধতি নিতে পারেন, যেটা ক্ষতি হবে। বেস্ট হলো কন্ডম, আর কোনো বেস্ট নেই। এরপরে 14 নম্বর হচ্ছে, এটা বলছি 15 নম্বর বলছি। এরপর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যাদের নাক ডাকার সমস্যা আছে, অর্থাৎ নাকের মধ্যে যে যাদের রোগ হয়, সাইনোসাইটিস, তারপরে নাকের মধ্যে মাংস বেড়ে যাওয়া, তারপরে নাকের যে ডিএনএস যেটারে বলি, ডিএনএস হাট বাঁকা, অর্থাৎ নাকের যে রোগ, এই রোগগুলোর কারণে যাদের স্লিপ অ্যাপনিয়া হয়, নাক ডাকা, এখন হাতে নাক ডাকার ট্রিটমেন্ট না করে যদি প্রেশারের ট্রিটমেন্ট করে, তখন এটা ভুল। তখন নাক ডাকে হয়তো তার ডিএনএস আছে, তো সার্জারি করে নেবে, সার্জারি করে নিলে এটা ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে গেলে প্রেশার ঠিক হয়ে যাবে। এই হচ্ছে 16টা কারণ। এবারে সর্বশেষ 17 নম্বর হচ্ছে কি, মুছে ফেলছি কেন, 17 নম্বর হচ্ছে ওল্ড এজ, বয়স। বাংলাদেশের সংস্কৃতিতে বয়স্ক মানুষের প্রেশার হইতে পারে। এরপরে আরেকটা কি লিখছিলাম, হাই সল্ট ডায়েট, যারা সোডিয়াম ক্লোরাইড বেশি খায়, সরাসরি খায়, খাবার মাধ্যমে খায়, তাদেরও হইতে পারে। তো সোডিয়াম ক্লোরাইডটা কন্ট্রোল করবে, সল্ট, হাই সল্ট। এরপর ট্রিটমেন্ট, পরীক্ষা নিরীক্ষা, সর্বশেষ পরীক্ষা নিরীক্ষাতে ইনভেস্টিগেশনে ইসিজি, ইকো, ফাস্টিং লিপিড প্রোফাইল, এরপরে এফবিএস, ট্রপোনিন আই, সিরাম ইলেকট্রোলাইট, এরপরে ইজিএফআর,
এরপরে ইউরিনারি, এরপর সিএক্সআর বুকের একটা এক্সরে। এই টেস্টগুলো যেমন ইসিজি করি, হার্টের অবস্থা দেখবেন। আপনার যদি হৃদরোগ থাকে, প্রেশার বাড়তে পারে। ইকো করি, হার্টের কর্মক্ষমতা দেখবেন, আপনার হার্টটা অ্যাক্টিভ কিনা। যেমন অনেকে আছে ব্যায়াম করতে পারে না, 3 তলাতে উঠলে হাঁপায়, তাহলে তখন তার হার্ট দুর্বল হইতে পারে, ইকো করে দেখতে। এরপরে ফাস্টিং লিপিড প্রোফাইল, রক্তনালীতে কোলেস্টেরল বেশি আছে কিনা। এরপরে এফবিএস ফাস্টিং, ব্লাড সুগার, অর্থাৎ ব্লাড সুগার বেশি দেখলে ব্লাড প্রেশারও বাড়তে পারে। এরপরে টোপোনিন আই, টোপোনিন আই যদি কোনো মানুষের 0.4 থেকে এটা থাকে, যদি কোনো মানুষের, যেমন আপনাদের সবার যদি টোপোনিনের, এটা একটা প্রোটিন, ব্লাডে একটা প্রোটিন, এটা যদি 0.04 থেকে 0.40 মধ্যে থাকে, তখন আপনি বুঝবেন আপনার হার্ট ঠিক আছে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা নাই, আপনি সুস্থ। কিন্তু যদি এই টোপোনিন আই এটা যদি কারো এটা ক্রস করি 4-এর উপরে চলে যায়, যদি এটা ক্রস করি 4+ হয়, তখন আমরা বুঝি তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, সে বুঝতে পারে নাই, অথবা তার হার্ট দুর্বল, হার্ট ক্ষতিগ্রস্ত, এই টেস্টটা। এরপরে সিরাম ইলেকট্রোলাইট, এখানে হচ্ছে ইলেকট্রোলাইটটা দেখা, আপনার বডির ব্লাডের সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম লেভেল ঠিকঠাক মতো আছে কিনা দেখা। এরপরে ইজিএফআর, এখন ইজিএফআর টেস্টটা আমাদের দেশের কিডনি ডাক্তাররা দেয় না, বাংলাদেশের ফেনীতে যারা আছেন নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, একজনও এই টেস্ট দেয় না। এরা কি দেয়? সিরাম ক্রিয়েটিনিন দেয়। সিরাম ক্রিয়েটিনিন দিয়ে কিডনিকে 100% বোঝা যাবে না, কারণ সিরাম ক্রিয়েটিনিন দিলে কি হবে, এখানে সিরাম ক্রিয়েটিনিন যদি 1.3-র মধ্যে থাকে পুরুষের, তখন আমরা বুঝি তার কিডনিটা ভালো আছে, কিডনিতে মানে আবর্জনা জমে নাই। কিন্তু এমনও দেখা গেছে ক্রিয়েটিনিন ভালো আছে কিন্তু কিডনি ফাংশন খারাপ, তখন আমরা এটা দেখব ইজিএফআর, গ্লোমেরু ফিল্টারিং রেট। এটা দিয়ে বোঝা যাবে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার কিডনি ঠিকঠাক মতো বর্জ্য অপসারণ করতে পারেন কিনা, 2 কিডনি কত % কাজ করে। আপনার কিডনি ড্যামেজ 90% হলে তারপরে না বুঝে যাইব, হাত পায়ে পানি আইব, চুলকানি হবে, তারপরে শ্বাসকষ্ট হবে, ড্যামেজ হয়ে গেলে তারপরে। কিন্তু এখন আপনার আমার কিডনিটা কেমন আছে আপনি যদি দেখতে চান, আজকে যাই সবাই ল্যাবে টেস্টটা করবেন ইজিএফআর, দেখবেন যে অনেকেরই কিডনি 80% কাজ করে, 60% কাজ করে। তাইলে এখন আপনি বই রেছেন কখন নষ্ট হবে, তখন কিডনি ডাক্তার কাছে যাবেন। কিন্তু আপনি যদি এখনে ব্যবস্থা নেন, আপনার কিডনিটা 80% কেন কাজ করে, 20% কেন বন্ধ, এটা এখনও যদি রিসার্চ করেন, তাইলে আর কিডনি ডাক্তার কাছে যাই কিডনি পাল্টানো, ডায়ালিসিস করা, তারপরে এগুলা করার দরকার না, এখনই দেখেন।